গুড মর্নিং। খবর গুড কি? মর্নিং স্যার। এই তো স্যার খুব ঠান্ডা। ঘুম ভেঙেছে? 6টার আগে উঠি। বেশ, তাহলে আমরা একটু ওয়েট করতে হবে। তার আগে দেখি একটু নিজের মতন চলি। আচ্ছা, ঠিক আছে। আজ কত তারিখ? 3 তারিখ না? 4 তারিখ তো স্যার। 4 তারিখ সময় না? নাই, চলে যাচ্ছে। হুম। আচ্ছা, আসুক ততক্ষণে আমরা একটু কুইজ কুইজ খেলে নি। আর 2-3 মিনিট আসুক ওরা। বলো, পায়েল আছো ডাকবো আশা? ওদের? হ্যাঁ, ডাকবো? ওরা বলছো ডাকতে। একবার দেখো তবুও। তুমি তো আগে ইয়ে করো, একবার ওদের মেসেজ বাট ইয়ে করে নাও। ডাকতে পারো। ঠিক আছে। আচ্ছা, যেটা জিজ্ঞেস করছি বলো। রিসেন্টলি একটা অ্যাপ ইনস্টল করতে বলেছে না প্রত্যেক মোবাইলে, সেটা নিয়ে সঞ্চার কন্ট্রোভার্সি সাথী। হচ্ছে। হ্যাঁ, সঞ্চার কি সাথী। কি বলছে পায়েল, পঞ্চাশ বলতে ষাট পারছো না? সুভাষিস, 50 সুভাষিস, হ্যাঁ স্যার। জানো অ্যাপটা কি? স্যার, হালকা শুনেছি, খুব একটা ডিটেল জানি না স্যার। হালকা শুনেছো মানে? স্যার এই একবার চোখে পড়েছে জাস্ট, আমি স্যার খুব একটা পড়িনি ব্যাপারটা নিয়ে। এটা কি ধরনের শোনা, হালকা শোনা? মানে হালকা ভাবে কথাটা এসেছে কানে, এরকম ব্যাপার নাকি? আচ্ছা, হ্যাঁ ঠিক স্যার, ওই আছে। রকম। হুম। ওকে। আচ্ছা, আরেকটা কোশ্চেন বলো। যে ইন্ডিয়া পৃথিবীর কত পার্সেন্ট রেয়ার আর্থ মিনারেলস বা রেয়ার আর্থ এনিমেল এলিমেন্ট বলে, RRE, হোল্ড করে বলতে পারবে? ইন্ডিয়া পৃথিবীর কত পার্সেন্ট রেয়ার আর্থ এলিমেন্ট, বুদ্ধিমান হলে লিখে নিও, যা বলবো মুখ দিয়ে যা বেরোবে সব হচ্ছে বাণী। স্যার, ঠিক। এক্সাক্টটা বলতে পারবো না, 40-এর উপরে মনে হয়। আচ্ছা, চারটে ডেটা অপশন ভুলে দিচ্ছি। গেছি। তোমার সুবিধার জন্য চারটে অপশন দিচ্ছি: 8%, 5%, 10%, 3%। তাহলে আমি বাদ। 40 তো আর কোনোভাবেই না। 8%। 10%? 8%। ওয়ার্ল্ডের রেয়ার আর্থ এলিমেন্টস হোল্ড করে ইন্ডিয়া 8%, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, বলো দেখি, ইন্ডিয়ার জুনিয়র মেন্স টিম, এটার কোচ কে বলতে পারবে? অবভিয়াসলি কিসে, ক্রিকেট না ফুটবলে? জুনিয়র মেন্স টিম। এটা কি ভিভিএস লাক্সমান হবে? কবে পড়েছো পেপারে? রিসেন্ট জানি না, মানে লাস্ট টাইম তো ওটাই জানতাম, ভিভিএস লাক্সমান। আচ্ছা, হকিতে? একটা নাম বলছি, সার্চ করো, কিসে কি খেলেন ইনি, PR শ্রীজেশ। জানো কি কি খেলেন? PR শ্রীজেশ। হকি খেলে না? ইনি হচ্ছেন জুনিয়র হকি টিমের কোচ। আচ্ছা, নেক্সট। আর সময় হয়ে গেছে 7টা, এবার শুরু করে দেবো। আর দু একটা কুইজ জিজ্ঞেস করে নি যতক্ষণ ওরা আসুক, ঠিক আছে? রিসেন্টলি একজন লন টেনিস প্লেয়ার মারা গেলেন, নাম বলতে পারবে? ফ্রেঞ্চ ওপেন জিতেছিল বা ইত্যাদি। নিকোলা পিত্রাঞ্জলি। নিকোলা পিত্রাঞ্জলি, উনি 92 বছর বয়সে মারা গেলেন। হ্যাঁ। আচ্ছা, আর একটা বলো কোশ্চেন। স্যার, নিকোলা পিত্তাঞ্জলি কোন দেশের ছিল? ফ্রান্সের। সেটা সেটা জানি না, লেখা নেই। দেখে নেওয়া দরকার একবার।
ঠিক আছে। আচ্ছা, এই যে বিহারে ইলেকশন হলো না, বিহার ইলেকশনে একটা মহাগঠবন্ধন ছিল, মহাগঠবন্ধন, ওর লিডার কে ছিল বলো? তেজস্বী যাদব কি? তেজস্বী হ্যাঁ, যাদব। তেজস্বী যাদব। বাহ, 3 সেকেন্ডের মধ্যেই সব চলে আসে না? ভেরি গুড। আচ্ছা আচ্ছা আচ্ছা, শ্রীলঙ্কায় যে সাইক্লোনটা হলো সেটার নাম কি, সাইক্লোন? স্যার ধাওয়ান। কি সতীশ ধাওয়ান? না, ইয়ামের নাম দিয়েছিল, আমি উচ্চারণটা ঠিক করতে পারছি না মনে হয়। উচ্চারণ না, স্পেলিংটাই ভুল। স্পেলিংটাই ভুল না? দিতোয়া, DITWH, দিতোয়া। হ্যাঁ, 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 হ্যাঁ। ঠিক আছে, ঠিকঠাক জানবে, আর না জানলে বলবে না। আচ্ছা, আহ শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, তাই না, SCI, এখন খুব নিউজে আসছে, যেহেতু ইন্ডিয়া ম্যারিটাইম সিকিউরিটি ইত্যাদি নিয়ে সব ইচ্ছে করছে, বা আরো সিকিউরিটি ছাড়াও অ্যাক্টিভিটিস আরো বাড়ছে। তাহলে SCI এর আন্ডারে কতগুলো জাহাজ আছে ভারতবর্ষে? এই জাহাজ কোম্পানি তো, এর আন্ডারে কতগুলো জাহাজ আছে? জানি না স্যার। 120টা। যেহেতু এটা ইন্ডিয়ার গভর্নমেন্টের, এটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, হ্যাঁ। ওকে, 7টা 4, এবার শুরু করে দেবো। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গের রাজভবনকে কি নাম দেওয়া হয়েছে? লোকভবন। লোক ভবন। লোক ভবন স্যার। কটা এরকম আছে রাজভবন ইন্ডিয়াতে, মানে পশ্চিমবঙ্গে রাজভবন? কলকাতায় একটা আছে, আর আর কোথায় কোথায় আছে? যেটা নোটিশ বোর্ড, নোটিশ যেটা পোস্ট পোস্ট করেছিলাম ওখানে ছিল। ব্যারাকপুরে। ব্যারাকপুরটার নাম কি? ভুলে গেছি সেটা। ফ্ল্যাগস্টাফ হাউস। হ্যাঁ, ফ্ল্যাক্সটা। ঠিক আছে, আর আরেকটা বলো। 3টে আছে রাজভবনে। হ্যাঁ, দার্জিলিং স্যার। ওই তো তোমাদের পোস্ট করেছিলাম তো, সেখানেই তো লেখা আছে। সম্ভবত দার্জিলিংই হবে, একবার দেখে নিও। ঠিক আছে, আজকে বাইরে কিন্তু খুব ঠান্ডা, ছেলে মেয়েকে দিতে গেছিলাম, হাত পা জমে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এবার চলে আসি আসল জায়গায়। দেখো, আমি যেগুলো করাবো ভালো করে বুঝবে, নোট করবে বা খাতায় লিখবে, পরবর্তীকালে সেই নোট সেগ্রিগেশন করবে, আলাদা ব্যাপার, কিন্তু বুঝে নেবে। আজকে যেটা করাবো সেটা হচ্ছে রিজনিং, তবে এমনি অঙ্কের রিজনিং না, এটা হচ্ছে ইকোনমিক্স এর একটু রিজনিং করাবো। মানে এই যে আমরা নিউজ পেপার পড়ি, সেই নিউজ পেপার পড়ার মধ্যে অনেক কিছু আমরা বুঝি, অনেক কিছু বুঝি না। ঠিক আছে, তো রিসেন্টলি 2-3টে নিউজ এসছে, একটু জানা দরকার আছে সেগুলো, আমি একটু শেয়ার করছি, হ্যাঁ। আচ্ছা, এই একটা নিউজ এসছিল, সেটা হচ্ছে ইকোনমিক্স এর উপরে, আশা করি দেখতে পাচ্ছ। হ্যাঁ। India's GDP grew at 8.2% in the second quarter of the current financial year. বুঝেছো অনেক কিছুই, তবে আমি তোমাদের, অনেক হয়তো বোঝিও নি, সেই জায়গাটা আমি একটু বলে দিই, শোনো, প্রত্যেকেরই কাজে লাগবে। দেখো, কোয়ার্টার, এই যে জিনিসটা বুঝে, সেকেন্ড কোয়ার্টার, আমাদের ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে, ধরো এখন চলছে 2025 থেকে 26। ঠিক আছে, এই 25-26 মানে কি? ফার্স্ট এপ্রিল, এপ্রিল থেকে এপ্রিল মে জুন, 3 মাস। 30 জুন হচ্ছে ফার্স্ট কোয়ার্টার। ফার্স্ট
জুলাই থেকে 30 সেপ্টেম্বর হচ্ছে Q2, সেকেন্ড কোয়ার্টার। 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বর হচ্ছে Q3, আর 1 জানুয়ারি থেকে 31 মার্চ হচ্ছে Q4। আমাদের ফিনান্সিয়াল ইয়ার এই 1 এপ্রিল থেকে 31 মার্চ অব্দি চলে। তো এই কোয়ার্টারটা বলছে, সেকেন্ড কোয়ার্টারের কথা এনারা বলেছেন। ঠিক আছে, সেকেন্ড কোয়ার্টারের কথা মানে কি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ডেটাটা এখন এসেছে। এখানে ওনারা বলছেন যে ইন্ডিয়াস জিডিপি গ্রিউ অ্যাট 6 কোয়ার্টার হাই অফ 8.2%। তার মানেটা হলো এই যে 25-26-এর কোয়ার্টার, এবার আমি যদি 2024-25-এর কোয়ার্টার দেখি, সেখানেও Q1, Q2, Q3, Q4 আছে। 6 কোয়ার্টার হাই, তার মানে আমি তো আগের দিকে যাব। এই বছরের 1 কোয়ার্টার, 2 কোয়ার্টার, আগের বছরের 3, 4, 5, 6টা কোয়ার্টার, মানে টোটাল 6টা কোয়ার্টারে 6 কোয়ার্টার হাই 8.2% জিডিপি এসেছে। জিডিপি নিয়ে তোমাদের বলার কিছু নেই, তবু একটু বলে যাচ্ছি, অনেকে অনেক ধরনের স্টুডেন্ট আছো, সবাই তো আর সেম লেভেলে নয়। জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। একটা দেশের জিওগ্রাফিক্যাল বাউন্ডারিতে যে গুডস এন্ড সার্ভিসেস প্রডিউস হয়, সেটা হচ্ছে পার্টিকুলার ইয়ারে, সেটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। একটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারি থাকবে এই দেশের, তার মধ্যে এটা হচ্ছে জিডিপি। কিন্তু প্লাস মাইনাস অনেক ব্যাপার রয়েছে, খুব ভিতরে ঢুকছি না। তা ধরে রাখো এটা হচ্ছে জিডিপি। এবার পড়তে পড়তে যেগুলো আটকাবে সেগুলোতে আসছি। সেকেন্ড কোয়ার্টার জুলাই সেপ্টেম্বর অফ দ্য ফিনান্সিয়াল ইয়ার 2025-26, buoyed by relatively strong performance of manufacturing and service sector। এবার এই জায়গাটা এসো, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সার্ভিস সেক্টর। তাহলে আমার প্রশ্ন আসছে যে জিডিপির কতগুলো সেক্টর। এবার এইখানে একটু পারলে নোট করো আমি যেটা বলছি, দাঁড়াও। জিডিপি সেক্টর একটা তো গেল, হচ্ছে বেশ কয়েকটা ভাবে সেক্টর ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি আর টার্সিয়ারি। ঠিক আছে, এইগুলো প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি তুমি তো জানো কোনটা কোনটা। প্রাইমারি হচ্ছে এগ্রিকালচার, ঠিক আছে। সেকেন্ডারি হচ্ছে ম্যানুফ্যাকচারিং, মানে ইন্ডাস্ট্রিজ। আর 3 নম্বর হচ্ছে, এক মিনিট, এখন জিজ্ঞেস করছে লিঙ্ক দিন। স্যার ডাকলাম তো আগের গ্রুপে সবাই। হুম, বেশ। তাহলে প্রাইমারি হলো, সেকেন্ডারি হলো, টার্সিয়ারি হলো। টার্সিয়ারিটা হচ্ছে সার্ভিস সেক্টর। এখন আবার নতুন একটা আসছে নলেজ বেসড সেক্টর বলে, এটাকে নলেজ বেসড, এটাকে হচ্ছে জিডিপি ফোর্থ সেক্টর বলছি। যাই হোক, সেটা সেটা আমাদের ধর্তব্যের বিষয় না। তো 3টে সেক্টর আমরা দেখব, ঠিক আছে। কিন্তু এছাড়াও আমরা কিন্তু আরো কিভাবে সেক্টর হতে পারে সেটাও আমাদের ধরতে হবে, ঠিক আছে। আমি বলছি, সেটাও একটু বলে দিচ্ছি। এই যে ম্যানুফ্যাকচারিং বললাম, সেইটা আমরা চলে আসছে হচ্ছে সেকেন্ড সেক্টরে, ম্যানুফ্যাকচারিং। আর থার্ড সেক্টর হচ্ছে সার্ভিস। তার মানে ম্যানুফ্যাকচারিং আর সার্ভিস
সেকেন্ড আর থার্ড অর্থাৎ টার্সিয়ারি, এই তিনটিতে আমাদের পারফরমেন্স খুব বেড়েছে। আরো অশোক বলছি, এই ডেটাটা রিলিজ করেছে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। তারা বলছে যে লাস্ট টাইম জিডিপি গ্রিউ ফাস্টার was in quarter ending March 2024, the final quarter, মানে ফাইনাল কোয়ার্টারে বলছে ওই লাস্ট কোয়ার্টার মানে 2023-24 লাস্ট কোয়ার্টারে জিডিপি ফাস্টার বেড়েছিল। আচ্ছা, the growth of quarter 2 of 2025-26 was significantly faster than 5.6% recorded in the same quarter of the last year. অর্থাৎ তাহলে এই কোয়ার্টারটাতে কত হয়েছে, এইগুলো ডেটা, এগুলো নিয়ে একটু নাড়াচাড়া করবে। এখানে বলছে সেম কোয়ার্টার যা ছিল এখানে ধরো 5.6% ছিল, জায়গায় এইখানে লাস্ট কোয়ার্টারটা অনেক বেশি। ঠিক আছে, এটা বললো ইভেন ফাস্টার দ্যান 7.8% ইন কোয়ার্টার 1। অর্থাৎ এই ফার্স্ট কোয়ার্টারে ছিল, ফার্স্ট কোয়ার্টার মানে এপ্রিল মে, এখানে ছিল 7.8%। ঠিক আছে, তার থেকেও বেশি, কারণ এখানে 8.2 বোধহয় বলেছে, এই যে 8.2% কোয়ার্টার 2 জিডিপি গ্রোথ হলো। আচ্ছা, টেকেন টুগেদার গ্রোথ ইন দ্য ফার্স্ট অফ দিস ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে 8%, অর্থাৎ 7.8% ফার্স্ট কোয়ার্টারে আর 8.2% এই দুটো যোগ করে ডিভাইড বাই 2 করলে অ্যাভারেজ আসছে 8%। তো ফার্স্ট হাফে 8% হচ্ছে গ্রোথ রেট, জিডিপি গ্রোথ রেট। এবার প্রাইম মিনিস্টার যথারীতি বলেছে খুব ভালো কাজ করেছো, ইত্যাদি করেছো। এবার এখানে চলে এসো। However, economists say that while the real GDP growth rate, which removes the inflation effect, has been higher than expected, the relatively low nominal growth rate, তার মানে জিডিপি দুরকম হতে পারে আপাতত যা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে রিয়েল জিডিপি, একটা হচ্ছে নমিনাল জিডিপি। ভালো করে একটু বুঝে নাও। ধরো একটা জিনিসের দাম হচ্ছে 10 টাকা, ঠিক আছে, একটা জিনিসের দাম 10 টাকা। এবার এই আমরা এবছর যা প্রোডাকশন করলাম, এই ওটার উপর স্ক্র্যাচ ট্যাচ দিও না বাবু। হ্যাঁ, আমাদের কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে, এটা কিভাবে কি হয় আমি অত বুঝতে পারছি না। আচ্ছা, যাই হোক, এই 10 টাকার যে প্রোডাকশন হয়, দেখা গেল পরের বছর এটার প্রোডাকশন হলো 15 টাকার। কিন্তু এখানে আরেকটা গল্প আছে, সেটা হচ্ছে এই 15 টাকার যে প্রোডাকশন হয়েছে, সেই 15 টাকার প্রোডাকশনে সঙ্গে জিনিসটার দামও কিছুটা বেড়েছে। মানে আগেটা যেটা 10 টাকা ছিল, সেটা এখন সেই 10 টাকার দামই হয়ে গেছে 11 টাকা। তার মানে যদি ধরে নিই 1 টাকা ইনফ্লেশনের জন্য 1 টাকা বেড়েছে, তাহলে এই 15 টাকাটা হয়ে যাবে অ্যাকচুয়ালি 16 টাকা। তার মানে 16 টাকার মধ্যে ইনফ্লেশন ইনক্লুডেড। ইনফ্লেশন মানে জিনিসের দাম যে বাড়ছে, প্রোডাকশন বাড়ছে না, দাম বাড়ছে। তাহলে এই ইনফ্লেশনের গ্রাফ যদি আমি দেখি, জিডিপি ক্যালকুলেট করি, স্বাভাবিকভাবে এটা ভুল। তার কারণ হচ্ছে এটার মধ্যে ইনফ্লেশন ঢুকে আছে, তাই আমার মনে হচ্ছে খুব ভালো হয়েছে। ঠিক আছে, মানে ডাব্লিউবিসিএস এ পরীক্ষা দিতে গেছো, তার মধ্যে আন্দাজে যেগুলো ঠিক হয়েছে সেগুলো তুমি ভাবছো তোমার দারুণ স্কোর হয়েছে, তো ওটা অনেক কটা ঠিক হয়ে গেছে সেগুলো আর কি। কিন্তু সেটা হচ্ছে নমিনাল জিডিপি, সেটা অ্যাকচুয়াল নয়। অ্যাকচুয়াল হচ্ছে তোমার স্কোর 80, কারণ তারপরে আরো প্লাস মাইনাস আরো ধরো, তোমার স্কোর হচ্ছে 80। এটা কোথায় আছে? হ্যাঁ, ধরো তোমার স্কোর হচ্ছে 80, অ্যাকচুয়াল স্কোর, রিয়েল জিডিপি। এরপরে তুমি আরো 60টা আন্দাজে করেছো, তাহলে 60টার মধ্যে ঠিক হয়েছে 30টা, ভুল হয়েছে 30টা। তাহলে এই 30টা এখানে অ্যাড হবে, তাহলে 110 হবে, আর -30-এর জন্য হচ্ছে 7.5 মাইনাস যাবে, তার মানে তুমি পাবে হচ্ছে 102.5। তাহলে তোমার স্কোর হয়ে গেল 102.5। অ্যাকচুয়ালি তুমি জানো হচ্ছে 80-র মতন জ্ঞান রয়েছে। তাহলে এটা হচ্ছে রিয়েল জিডিপি, আর এটা হচ্ছে নমিনাল জিডিপি। নমিনাল মানে হচ্ছে তুমি এক্সেসিভ, মানে ওখানে ইনফ্লেশনটা অ্যাডজাস্ট করা থাকে না। এখানে যেমন ইনফ্লেশন অ্যাডজাস্ট করা আছে, মানে এটা রিয়েল। ঠিক আছে, ইনফ্লেশনটাও ধরে নেবে, ওরা ধরে ক্যালকুলেট করে ওটা বাদ দেবে। ঠিক আছে, চর্বিটা বাদ দিয়ে দেবে আর কি, ঠিক সেরকম। তাহলে
রিয়েল, এবার স্বাভাবিকভাবে একটা জিনিস বোঝো, কোনো বছরে যদি জিডিপি গ্রোথ ধরো এরকম আছে, আমাদের ইনফ্লেশন তো কিছু না কিছু বাড়েই। এটা হচ্ছে গ্রাফ। ইনফ্লেশন যেহেতু কিছু না কিছু বাড়েই, তাহলে নমিনাল জিডিপিটা স্বাভাবিকভাবে এর থেকে একটু একটু বেশি থাকতে হবে। ঠিক আছে, কারণ একটা তো প্রোডাকশন বাড়তে পারে, আর একটা হচ্ছে ইনফ্লেশন বাড়তে পারে। ইনফ্লেশন মানে বেশি হয়, এ কমও হতে পারে থিওরিটিক্যালি। তবে আমি একটা জেনারেল ধরাচ্ছি যে এক্সেসটা বলছি আর কি। ঠিক আছে, আচ্ছা এবার পড়ো, দ্য শার্পলি হায়ার দ্যান এক্সপেক্টেড 2000, এই যে দেখো ফিনান্সিয়াল ইয়ার 2026, ঠিক আছে, এই যে 26 আগে লেখা হতো 25-26, এখন ফিনান্সিয়াল ইয়ার 26 লেখা হয়। ঠিক আছে, দাঁড়াও, এক মিনিট দেখি ঠিক বললাম কিনা। কোয়ার্টার টু না, রাইট, হ্যাঁ 25-26 চলছে এখন, শেষটা দিয়ে আমরা ইন্ডিকেট করি। তো 25-26-এর এই সেকেন্ড কোয়ার্টার জিডিপি ওয়াজ ব্রড বেসড বাট কামস অন দ্য ব্যাক অফ ভেরি লো ডিফলেটার। লো ডিফলেটার মানে কি? একটা বেলুনকে ফুটো করে দিলে সেটাকে ডিফ্লেশন বলা হয়, যে তোমার গ্রোথটা ফুটো করে দিয়েছে। এই যে 80 থেকে একটু আগে শো করলাম 110, 120, 130, এটা কিন্তু তোমার এই নেগেটিভ মার্কিংটা ডিফ্লেক্ট করে দিয়েছে। এরকম কিছু ডিফলেটার আছে, সেটার কথাই বলা হয়েছে এখানে। তো একজন ইকোনমিস্ট বলেছে, দ্য সিঙ্গেল ডিজিট নমিনাল গ্রোথ কন্টিনিউস টু সিগনাল টেপিড আন্ডারলাইন অ্যাক্টিভিটি। টেপিড কথাটার মানে কি বলো? একটু একটু সার্চ করো তোমাদের মোবাইলে যদি পারো, হোয়াট ইজ দ্য মিনিং অফ টেপিড। টেপিড মানে কি ধীর গতি? টেপিড মানে কি? লো এনথুজিয়াজম অথবা স্লাইটলি ওয়ার্ম, লুক ওয়ার্ম, মানে ইকোনমিটা হালকা ভাবে আন্ডারলাইন কিছু অ্যাক্টিভিটিস চলেছে, যার জন্য এটা হচ্ছে তোমার সিঙ্গেল ডিজিট নমিনাল জিডিপি হয়েছে। ঠিক আছে, সিঙ্গেল ডিজিট মানে থেকে নয়, যদি 10% হতো তাহলে 2 ডিজিট হতো, হচ্ছে নমিনাল জিডিপি। আবার আরেক ব্যাংক অফ অ্যাকাউন্টিং বলছে যে লোয়ার নমিনাল জিডিপি, নমিনাল কথাটা মাথায় রাখবে, জিডিপি মানেই জিডিপি নয়, নমিনাল গ্রোথ would make it more difficult for the government to achieve this fiscal deficit target. এবার ফিসকাল ডেফিসিট চলে এসছে, which had been pegged to a nominal growth of 10.1%। ঠিক আছে, এবার ফিসকাল ডেফিসিট, এটা আবার আরেকটা কম্পোনেন্ট আমাদের এখানে চলে এসছে। একজন বলো, হোয়াট ইজ ফিসকাল ডেফিসিট, কেউ একজন বলো দেখি, একদিন তো পড়ছো অনেকেই, বলো, নির্দ্বিধায় বলো। স্যার, যখন ওই গভর্নমেন্টের রেভিনিউ ইনকামের থেকে এক্সপেন্ডিচার বেশি হয়ে যায় সেটাকে ফিসকাল তাহলে ডেফিসিট বলি। রেভিনিউ ডেফিসিট কোনটা? তাহলে রেভিনিউ ডেফিসিটটা কোনটা? স্যার বলো আরেকজন, রেভিনিউ বলো ডেফিসিটে হ্যাঁ বলো বলো। রেভিনিউ ডেফিসিটে ওই বড়োইংটা থাকে না মনে হয় রেভিনিউ ডেফিসিটে। এটা কি থাকে না? আমি আমি ভুলে যাচ্ছি স্যার, বড়োইংটা মনে হয় থাকে কি আহ, গন্ডগোল হয়ে যায় এই তো এই ফিসকাল হ্যাঁ ডেফিসিট স্যার, রিপ্রেজেন্টেটিভ। বড়ইটা থাকে না স্যার রেভিনিউ ডেফিসিটে। ওটা দিয়ে হয় মনে হচ্ছে, বড়োইংটা থাকবে না। অ্যাকচুয়ালি ফিসকাল ডেফিসিট হচ্ছে টোটাল ব্যাপারটা, টোটাল এক্সপেন্ডিচার, টোটাল কালেকশন, আমি ইন টোটালিটি, এটা হচ্ছে ফিসকাল ডেফিসিট। এর অনেক ভাগ রয়েছে, বাজেট ডেফিসিট, রেভিনিউ ডেফিসিট। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল যে ফিগার, সেটাকে বলা হচ্ছে ফিসকাল ডেফিসিট। এবার এখানে এটা বলছে যে লোয়ার নমিনাল জিডিপি গ্রোথ উড মেক ইট মোর ডিফিকাল্ট ফর দ্য গভর্নমেন্ট টু অ্যাচিভ ইটস
ফিসকাল ডেফিসিট টার্গেট, তার মানেটা হচ্ছে তোমাদের বলেছিলাম গ্রোথ ভার্সেস ইনফ্লেশন, কোন এক সময় হয়তো বলেছিলাম। ঠিক আছে, কোনো জিনিস ধরো গভর্নমেন্ট এটা স্পেন্ড করছে 10,000 টাকা, গভর্নমেন্ট স্পেন্ডিং করছে 10,000 টাকা। এবার 10,000 টাকা স্পেন্ড কোথায় করছি, ধরো কোনো ব্রিজ তৈরি করছে অথবা লক্ষ্মীর ভান্ডার করছে, যদিও এই ক্যাপিটালটাই আমরা বলছি। এবার এইটা মানে কি, মানুষের মজুরি বাড়ছে, সিমেন্ট কারখানায় যাচ্ছে, সিমেন্ট কেনা হচ্ছে, লোহার রড কেনা হচ্ছে, আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে মানুষের হাতে টাকা আসছে। এবার টাকা এলে কি হচ্ছে, বেশি মানুষের হাতে টাকা আসছে মানে তারা জিনিসপত্র আরো কিনতে যাচ্ছে। তার মানে গ্রোথ যেমন হচ্ছে তার সঙ্গে কিছু ইনফ্লেশনও আসছে। তার মানে গ্রোথ যখনই যখনই চলে আসবে এর সাথে সাথে ইনফ্লেশন আসবে, অল্প বিস্তর আসবেই। তো আমরা কোনটাতে জোর দেবো, এটা একটা ডিবেটের কোশ্চেন, যে গ্রোথ নাকি ইনফ্লেশন। হ্যাঁ, মানে ইনফ্লেশনটার দিকে না তাকিয়ে আগে কি মানুষের মানে ইকোনমিক গ্রোথের দিকে তাকাবো, নাকি ইনফ্লেশনটাকে ধরে রাখবো? ইনফ্লেশন যদি বেশি হয়ে যায় তাহলে তো সত্যিই মুশকিল। ঠিক আছে, তাহলে এই পরিপ্রেক্ষিতে ফিসকাল ডেফিসিট মানে হচ্ছে আমার টোটাল ডেফিসিট। ঠিক আছে, আর এই যে গ্যাপটা দেখালাম, সাপোজ এই গ্যাপটা হচ্ছে তোমার হয়তো ইনফ্লেশনের গ্যাপ, ইনফ্লেশনের জন্য এটা। এবার ইনফ্লেশন যদি এখানে মানে ডেটা বলছে ইনফ্লেশন যদি 10.1%, 10.1% হয়, তবে আমার ফিসকাল ডেফিসিটের টার্গেট হচ্ছে আমি মিট করবো বা করবো না, ওই যেটা 4.4% আমাদের টার্গেট। ঠিক আছে, আমাদের টার্গেট হচ্ছে 4% ফিসকাল ডেফিসিটের। হ্যাঁ, তো এই 4.4% আমরা মিট করবো কিনা। এবার এটা স্ট্যাটিস্টিক্স বলছে যে 10.1 যদি নমিনাল জিডিপি হয় তাহলে আমরা এটাকে রিচ করতে পারবো, কিন্তু যদি এটা 9 হয় তাহলে আমরা এটাকে রিচ করতে পারবো না। ঠিক আছে, এই ফিসকাল ডেফিসিটকে রিচ করতে পারবো না। কেন? অন্যান্য কারণ থাকতে পারে, হতে পারে গভর্নমেন্টকে আরো টাকা ইনফিউজ করতে হতে পারে ইকোনমিতে, বা আরো অন্যান্য কারণ থাকতে পারে, সেটা আরো পরবর্তী হয়। কিন্তু যেটা বলছি তার মানেটা বুঝে নাও। আর the Congress took aim at data, pointing out irony that data has been released by days. আচ্ছা, IMF gave India's national account the second lowest rating C, second lowest rating C দিয়েছে, হ্যাঁ, unchanged from previous year। তাহলে এই জায়গাটা, এবার এইটুকুনের মধ্যে কে বুঝতে পারেনি কিছু আমাকে বলো, যে কোনো জায়গায় তার বুঝতে অসুবিধা হচ্ছে, আগে এইটুকুন আগে বুঝি। অনন্যা বলো তো কি কেস। হ্যাঁ স্যার, যেটা বলছি তার মানে স্যার আপনি বলছেন ওই যে ডেফিসিটের ব্যাপারটা, মানে একটা মানে ইনফ্লেশনটা যতক্ষণ একটা নির্দিষ্ট বর্ডার লাইন পর্যন্ত থাকছে ততক্ষণ সেটা ভালো, কিন্তু সেটা যখনই ক্রস করে যাচ্ছে তখন আমাদের ওই বাইরে থেকে বড় করতে হচ্ছে। বড় করা মানেই তো আরো বেশি, আবার তো সরকারের উপর লায়াবিলিটি থাকছে যে সেটাকে শোধ করা। তখন সেটা ওই রেভিনিউ যে মানে তখন সেটা হচ্ছে জিডিপির জন্য খারাপ, বা কোনো কান্ট্রির পক্ষে তখন সেটা খারাপ হচ্ছে, কারণ আমাদের মাথাতে বড়টা একটা দায় থেকে যাচ্ছে, লায়াবিলিটি থেকে যাচ্ছে। ওই জন্য ওই গ্রোথটা প্রয়োজন। গ্রোথ গ্রোথ হলে তো ইনফ্লেশন হবে, কিন্তু একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত সেটা হতে হবে। সেটা এক্সটেন্ড করে গেলেই তখন সেটা আবার পাবলিক বরোইং করতে হচ্ছে বাইরে থেকে। এটাই এটাই বলতে চাইছেন কি? আমি বড় নিয়ে কোনো কথাই বলিনি। না না, ওই তুমি যে আমি ওই যে যতটুকুন ওই যে স্যার যতটুকুন ডেফিসিটের ব্যাপারটা স্যার পেরেছি। বলছে, এইটা শুনে নাও, গন্ডগোল হয়তো স্যার ডেফিসিটটা ওই ওই জন্য শুনে নাও, বলছি স্যার, শুনে নাও, এটাই শুনে কি নাও, শুনে নাও, আমি কি ঠিক বলছি সেটা জানতে চাইছি। শুনে যাও। তুমি এখন কি বলছো না বলছো অত মাথায় আমার ঢুকছে না। ঠিক আছে, আচ্ছা তো ডোন্ট জাম্প, মানে ওইভাবে ইয়ে না করে যেটুকুন বলছে সেটুকুন ইয়ে করে নাও। এর আচ্ছা মধ্যে স্যার। আরো অনেক কিছু থাকতে পারে, তুমি খালি বড়োইং নিয়ে ধরে বসে বললে হবে না, এবং আচ্ছা অনেক কিছু আছেও এর মধ্যে। ঠিক আচ্ছা আছে, তো যাই হোক, যেটুকুন বলছে তার মানে হচ্ছে নমিনাল জিডিপি যদি গ্রোথ যদি 10.1% মানে ডবল ডিজিট না হয়, তাহলে ফিসকাল ডেফিসিটের টার্গেট 4.4% আমরা করতে পারবো না। এটা একটা স্টেটমেন্ট হিসেবে মনে রাখো, জেনে রাখো। কেন হয় কি হয় আবার আসবে, অবশ্যই আসবে, সেটা আমরা ডিসকাস করব। একদিনে বেশি করলে আবার মুশকিল আছে, এটা কোনো না কোনো দিন আসবে। এটাই হচ্ছে নিউজ পেপার পড়ার মজা। ঠিক আছে, যে রিভিশন হতে থাকে আর কি। তাহলে এইটার পরে এবার আর একটা জিনিস একটু বলে দিই। ওকে, দাঁড়াও।
ফাইন। এবার আর যার যেখানে অসুবিধা হবে আমাকে বলবে ভাই, আমি কিন্তু অন্তর্যামী নই। হ্যাঁ, মানে চুপচাপ বসে থাকলে আমি বুঝতে পারছি না যে কে কি বুঝছে না বুঝছে। ওকে, এইবার চলে এসো আর একটা জায়গায়। ইয়েস, আবার একটা নিউজ ছিল এই জিডিপি ইয়ে নিয়ে, এই জিডিপি রিলেটেড বলে একসঙ্গে বলে দিচ্ছি ব্যাপারটা, কারণ এরপর থেকে তাহলে তোমাদের আর পেপার পড়তে অসুবিধা হবে না। তোমরা পেপার এলেই জিডিপি লেখা থাকলেই যে চোখটা বন্ধ করে দিয়ে পাতাটা উল্টে নাও, সেটা আর হবে না। ঠিক আছে, করো কি করো না এরকম, সঙ্গে সঙ্গে পাতাটা উল্টে যায় আর কি। হ্যাঁ স্যার, হয়ে যায়, এটা ঠিকই বলেছেন। আচ্ছা, ইন্ডিয়াস, মানে আমি বলছি আমারও হতো বলে আর কি এক সময়। ইন্ডিয়াস সেপ্টেম্বর কোয়ার্টার জিডিপি ডেটা কি বলছে? For the current financial year, beat all estimates, coming 8.2% higher than 7.8% quarter one financial year 2026। আমি একটু আগে বললাম ফিনান্সিয়াল ইয়ার 2025-26-এ কোয়ার্টার ওয়ান, কোয়ার্টার টু, কোয়ার্টার থ্রি, কোয়ার্টার ফোর, তা এরা বলছে 8.2%, আর কোয়ার্টার ওয়ানে ছিল 7.8%। সরি, কোয়ার্টার টু মানে এখানে না, এখানে হবে 8.2%। তাহলে দুটো মিলিয়ে হচ্ছে এভারেজ 8% বললাম একটু আগে। ঠিক আছে, and this offers fleeting reassurance to policymakers days after October's trade data revealed. এই অক্টোবরের ট্রেড ডেটা revealed historic deficit of 41.68 billion ট্রেড ডেফিসিট। ট্রেড ডেফিসিট কোনটা? ট্রেড ডেফিসিট, ট্রেড মানে হচ্ছে বিজনেস করছে যেটা, সেই ডেফিসিট মানে হচ্ছে আমি যা টাকা বাইরে পাঠাচ্ছি আর যা টাকা আনছি। মানে ধরো ইন্ডিয়াতে টাকা ঢুকছে, রুপিস ঢুকছে, রুপিসেই লিখলাম, রুপিস ঢুকছে আর রুপিস বেরোচ্ছে। ঠিক আছে, এই দুটোর ডিফারেন্স হচ্ছে যেহেতু রুপিস ঢুকছে কম বেরোচ্ছে বেশি, এইটা বেশি হচ্ছে বেরোচ্ছে বেশি, সেই জন্য আমরা ডেফিসিটে আছি। যদি এমন হতো যে রুপিস ঢুকছে বেশি, ঠিক আছে, ওদিকে বেরোচ্ছে কম, তাহলে আমরা সারপ্লাসে থাকতাম, ট্রেড সারপ্লাস। আমেরিকার সাথে যেমন আমাদের ট্রেড সারপ্লাস রয়েছে। এবার আরেকটা লেভেল একটু পড়ে বলে দিই, যারা নতুন আছো তারা বুঝতে পারবে। এই যে টাকাটা ঢুকছে বেশি, টাকা ঢুকবে কখন? যখন আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করবো মানে কি, মালপত্র বাইরে পাঠাবো, তার দাম হিসাবে আমাদের কাছে মেটেরিয়ালটা ঢুকবে। এটা হচ্ছে মেটেরিয়াল আমরা বাইরে পাঠাবো। আর ইম্পোর্ট মানে কি? ইম্পোর্ট হচ্ছে আমরা মেটেরিয়াল মেটেরিয়াল ঘরে তুলছি। ঠিক আছে, যেমন চাল কিনলাম বাইরের দেশ থেকে, কিন্তু টাকাটা কিন্তু মেটেরিয়াল আমাদের ঘরে ঢুকলেও আর টাকাটা কিন্তু আমাকে পেমেন্ট করতে হচ্ছে, যার জন্য টাকাটা বাইরে চলে যাচ্ছে। ঠিক আছে, সুতরাং ডেফিসিট মানে হচ্ছে টাকা ঢুকছে বেশি, ঢুকছে কম, বেরোচ্ছে বেশি। ঠিক আছে, সেটাকে ট্রেড ডেফিসিট। তার কারণটাও বলে দিলাম, এক্সপোর্ট যদি বেশি হয় তাহলে তো টাকাটা আমার ঢুকবে, সেটা হচ্ছে না। তার মানে এইখান থেকে আমি বুঝতে পারছি এক্সপোর্ট কম হচ্ছে আর ইম্পোর্ট বেশি। ইম্পোর্ট বেশি মানে আমাকে তো তাকে পেমেন্টটা করতে হচ্ছে না। বেশ, তাহলে এই যে ট্রেড ডেফিসিটে চলে এসো। তাহলে ট্রেড ডেফিসিট বলছে হিস্টোরিক ডেফিসিট ছিল 41.68 বিলিয়ন, ড্রিভেন বাই, এটা কেন হয়েছে? ট্রিপলিং অফ বুলিয়ান ইম্পোর্টস, মানে সোনা, সোনা আমদানি আমাদের প্রচুর বেশি হয়েছে। আমদানি বাড়লেই তো আমি বলেছি ডেফিসিট বেড়ে যাবে, কারণ ইম্পোর্ট করলেই কি হবে, আউটগোয়িং টাকাটা বেড়ে যাবে। আউটগোয়িং টাকা বাড়া মানে ইনকামিং কমে যাবে, আউটগোয়িং বেড়ে যাবে, তার মানে ট্রেড ডেফিসিট বেড়ে যাবে। তার মানে ইম্পোর্ট যদি বাড়ে ডেফিসিটও বাড়বে। আচ্ছা, তাহলে 3 গুণ বলেছে এই এবার কি কি ইম্পোর্ট করেছি আমরা সেটা দেখছি। এরা বুলিয়ান, সোনার জিনিস, সিগন্যাল ইকোনমি আনসার্টেইনটি। আচ্ছা, গ্রোথ হ্যাজ বিন লেড বাই ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সার্ভিস সেক্টর। তাহলে ম্যানুফ্যাকচারিং বেড়েছে কত? 9.1%। এই কোয়ার্টারের বলছে আর কি। সার্ভিসে 3টে সেক্টর বলেছিলাম, প্রাইমারি, সেকেন্ডারি আর টারশিয়ারি। সার্ভিস সেক্টরে বেড়েছে হচ্ছে 9.2%, ম্যানুফ্যাকচারিং 9.1%। এই বলছে সাপোর্টেড বাই রিকভারি ইন দ্য প্রাইভেট কনজাম্পশন।
এটাও কিন্তু একটা মানে ডেটা বা একটা মেট্রিক বলতে পারা যেতে পারে। এই যে প্রাইভেট ফাইনাল কনজাম্পশন অন এক্সপেন্ডিচার, আমরা বিভিন্নভাবে ইকোনমির হেলথটা মাপি, ইন্ডিয়ান ইকোনমির হেলথ বিভিন্নভাবে মাপি, যেমন আমাদের নিজেদের হেলথ মাপি। অনেক কটা রিপোর্ট প্যারামিটার আছে যেগুলো দেখলে ভিতরটা বোঝা যায় না, ভিতরে কোনো অসুখ আছে কিনা। ঠিক আছে, সুতরাং এখানে এই যে আমরা ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সার্ভিস সেক্টরটা দেখছি 9.1 এবং 9.2% বেড়েছে, কিন্তু ভিতরে কোনো গন্ডগোল হয়ে আছে না সেটা দেখার জন্য একটা অনেক মেজার আছে, তার মধ্যে একটা মেজার হচ্ছে প্রাইভেট ফাইনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার। ঠিক আছে, তার মানে প্রাইভেট কনজাম্পশন, আমরা ব্যক্তিগতভাবে প্রচুর খরচা করছি, সেই খরচাটা বেড়েছে মানে জিনিসপত্র আমাদের ব্যবহার বেশি হচ্ছে, দাম যেমন বেড়েছে ব্যবহারে বেশি হচ্ছে, তার মানে 7.9% হচ্ছে কনজাম্পশন বেড়েছে, প্রাইভেট ফাইনাল কনজাম্পশন, কম্পেয়ার টু 6.4%। আগে Q2 গত বছরের এই সেম কোয়ার্টারে ছিল 6.4%। While the government spending also provided a most boost, গভর্নমেন্ট স্পেন্ডিং কি একটু আগে দেখালাম, 10,000 কোটি টাকা গভর্নমেন্ট স্পেন্ড যদি করে, ক্যাপিটালে হোক লক্ষ্মীর ভান্ডারে হোক, গভর্নমেন্ট স্পেন্ডিং, ঠিক আছে, তাহলে সেটাও কিন্তু একটা মডেস্ট বুস্ট হয়। ঠিক, যে টাকাটা পেলো হাতে সেই টাকা খরচা করতে পারে, বা যে কর্মচারী যে লেবার তারা হাতে টাকা পাচ্ছে, হ্যাঁ, তাদের ইকোনমিতে তারা বুস্ট হচ্ছে। টুগেদার দিস সাজেস্ট এ ব্রড বেসড আপটিক ইন দ্য ডোমেস্টিক অ্যাক্টিভিটি ডেসপাইট গ্লোবাল হেডউইন্ডস। ঠিক আছে, মানে গ্লোবালি কিছু আনসার্টেনটি গন্ডগোল থাকলেও ইন্ডিয়াতে ওটা ব্রড বেসড হিসাবেই চলছে। ব্রড বেস মানে বেসটা বড়, বিভিন্ন ধরনের লোক ইকোনমিতে মানে ঢুকে আছে, বেসটা বড়। এই জন্য আমি বলি যে সবসময় বেসটা বড় করো আর সঠিক করো। WBCS পরীক্ষায় যদি পুরো সিলেবাসটা কভার করো এবং বেসটা ঠিক করো, দ্যাট ইজ এ বেস, 9-10 বইটা তুমি যদি ঠিক করো এবং সিলেবাসটা পুরোটা কভার করো, তার এফেক্টটা অনেকটা ভালো হবে। সঙ্গে সকালের ক্লাসগুলো করবে। আচ্ছা, এরপর চলে এসো ইয়েট দ্য ফুল এফেক্টস অফ দ্য এক্সটার্নাল শক। ওই যে এক্সটার্নাল শক মানে ট্যারিফ, ইউএস এর ট্যারিফ, দুটো স্টেজের ট্যারিফ আছে ইন্ডিয়ার উপরে, মে সারফেস ইন কোয়ার্টার্স অ্যাহেড, সামনের কোয়ার্টারে এটা হবে, কারণ অগস্ট থেকে ট্যারিফ গুলো চালু হয়েছে। একটা বোধ হয় 50% আর তো বোধ হয় 20% না 12% সম্ভবত একটা আছে। ইউএস এর টু স্টেজ ইন ইন্ডিয়া ট্যারিফস ইন, আগে এই যে বললাম আগস্ট থেকে চালু হয়েছে, ইন মিড কোয়ার্টার। কেন আগস্ট মিড কোয়ার্টার? কারণ কোয়ার্টার এখানে দেখো জুলাই আগস্ট সেপ্টেম্বর হচ্ছে সেকেন্ড কোয়ার্টার, জুলাই আগস্ট সেপ্টেম্বর, তার মধ্যে আগস্ট হচ্ছে মিড কোয়ার্টার। Some front loading of export orders ahead of these tariffs may also have initiated নাকি এটা কি লেগে যাই হোক Q2 আউটপুট। আচ্ছা, ফ্রন্ট লোডিং নিয়ে খুব মাথামাতি করার কথা না, এটা একটা টেকনিক্যাল জাস্ট টার্ম। ফ্রন্ট লোডিং মানে আগে সামনে, বুঝতেই পারছো সামনের একটা শুরুতেই একটা ট্যাক্স দিতে হচ্ছে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, the second statistical effect is at play. Retail inflation fell to 0.25% in October, the lowest in current CPI series. Retail inflation, ঠিক আছে, রিটেল ইনফ্লেশন আর হোলসেল প্রাইস ইনফ্লেশন দুটো কিন্তু আলাদা। ঠিক আছে, এই আমাদের এখন ইনফ্লেশন মেজার করা হয় সিপিআই দিয়ে। সিপিআই মানে হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এটা একটা ইন্ডেক্স, তোমরা জানো, নতুন করে বলতে হবে না। ইন্ডেক্স কিন্তু পার্সেন্টেজে হয় না, ইন্ডেক্স একটা নাম্বার, একটা বেস ইয়ার থেকে। ধরো আমি সাপোজ বললাম 2011-12কে বেস ইয়ার ধরলাম, তার বেস ইয়ার মানে সেটাকে 100 ধরলাম। এরপরে জিনিসপত্রের দাম যত বাড়ছে, 101 হলো, 2 হলো, 3 হলো, 115 হলো, সরি 115 হলো, এরকম করে 123 হলো, এইগুলো হচ্ছে ইন্ডেক্স। কতটা বাড়লো? 15 থেকে 23 মানে 8 বাড়লো, 1 থেকে 15 মানে 14 বাড়লো। তো এইগুলো হচ্ছে ইন্ডেক্স। কিসের ইন্ডেক্স? কনজিউমার প্রাইসের ইন্ডেক্স এবং রিটেল ইনফ্লেশন যেটাকে আমরা বলছি। এবার জিনিসের দাম যদি বাড়ে, ধরো 1 টাকা, ধরো 100, যেটার দাম ছিল 100 টাকা সেটা হয়ে গেলো 101 টাকা, তাহলে 1% ইনফ্লেশন, জিনিসের দাম বেড়ে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে রিটেল জিনিসের উপর রিটেল ইনফ্লেশন, হোলসেল জিনিসের উপর হোলসেল ইনফ্লেশন।
যদি এই ইনফ্লেশনের ম্যাট্রিক্সটা রিটেল জিনিস দিয়ে তৈরি হয়, রিটেলে আমরা যেগুলো করি মানে খুচরো রিটেল জিনিসপত্র যেগুলো আমরা ইউজ করি সেগুলো দিয়ে যদি তৈরি হয় ইনফ্লেশনটা, থেকে বলা হচ্ছে রিটেল ইনফ্লেশন। আর যেটা হচ্ছে তোমার হোলসেল প্রাইসের উপর যেটা ডিপেন্ড করছে, হোলসেল সামগ্রী, সেগুলো হচ্ছে হোলসেল ইনফ্লেশন। তো যাই হোক, তো কারেন্ট সিপিআই সিরিজ কন্ট্রিবিউটিং টু জিডিপি ডিফলেটেড রিপোর্টেডলি বিলো 1%। ঠিক আছে, তার মানে এই কারেন্ট যে সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স সিরিজে অনুসারে রিটেল ইনফ্লেশন 0.25%, এই এত কমে গেছে, সেটা একটা ডিফলেটার হিসেবে কাজ করছে। ঠিক আছে, ডিফলেটার, ওই যে বললাম বেলুনকে ফুটিয়ে দিচ্ছে, আমাদের ইকোনমি বাড়তে দিচ্ছে না। ইকোনমি এটা গ্রোথ হতে গেলে কিছুটা পরিমাণ ইনফ্লেশনও তো দরকার। যে বললাম না, গ্রোথ ভার্সেস ইনফ্লেশন, এটা হলে ওটা হয়। ডাব্লিউবিসিএস এ ভালো রেজাল্ট করতে গেলে কিছুটা পরিমাণ একটু ইন্টেলিজেন্ট গেস করে উত্তর দিতেই হবে। ঠিক আছে, তা বলে যে একবারই দেবে না তা নয়। সুতরাং ওইটুকুন না দিলে মার্কসও বাড়বে না। ঠিক আছে, সুতরাং ওই রিটেল ইনফ্লেশন একটু না থাকলে টোটাল গ্রোথটাও কিন্তু বাড়বে না। ডিফলেটার দিস লো মেকানিক্যালি ইনফ্লেটস রিয়েল জিডিপি টু দ্য নমিনাল। এই যে ভালো করে বলো, সুন্দর, একটু আগে যেটা বোঝালাম, এই যে ইনফ্লেশনটা, এটা লো, দিস লো মেকানিক্যালি ইনফ্লেটস, মানে মেকানিক্যালি মানে নকল ভাবে বাড়িয়ে দিয়ে জিডিপিটাকে নমিনালে নিয়ে চলে যায়, রিলেটিভ টু নমিনালে নিয়ে যায়, রিয়েল জিডিপি রিলেটিভ টু নমিনাল। না, এখানে যেটা বলছে মেকানিক্যালি ইনফ্লেট রিয়েল জিডিপি, রিয়েল জিডিপিটাকে বাড়ায়। ঠিক আছে, এই রিটেল ইনফ্লেশনটা বাড়িয়ে বাড়ায় ওটাকে, যাই হোক, বেশি মানে যতটুকু আছে ততটুকুনি বলবো, এক্সেস কিছু বলবো না। ইকোনমিক্স এর অনেক রকম হয়, সেম লাইনটাকে আমি আবার উল্টো ভাবে ইউজ করতে পারি, দরকার নেই, যতটুকু আছে আমরা ততটুকুন করবো। দ্য ন্যারো গ্যাপ বিটুইন নমিনাল জিডিপি 8.7% অ্যান্ড রিয়েল জিডিপি 8.2%। ঠিক আছে, নমিনালটা বেশি, আগে আমি বলেছিলাম গ্রাফ দেখিয়ে। আন্ডারস্কোরস দিস, মানে ব্যাপারটা এখানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে, দাঁড়াও কোথায় যেন আছে এগুলো, এরকম না, পুরোটা মুছে একটা আছে না, যাই হোক, তো এখন আর ঢুকতে পারছি না। তার মানে যেটা বলছে, দু রকম আছে, একটা হচ্ছে রিয়েল জিডিপি, সেখান থেকে একটা নমিনাল জিডিপি, এটা হচ্ছে নমিনাল, এটা হচ্ছে রিয়েল। এই যে গ্যাপটা, এই এক্ষুনি যেটা বললো, ঠিক আছে, যে ন্যারো গ্যাপ বিটুইন নমিনাল জিডিপি অ্যান্ড রিয়েল জিডিপি, এই গ্যাপটাতে, গ্যাপটা আন্ডারস্কোর দিস মানে মেকআপ করে দেয়, এই যে 0.25 যে জিনিসটা বেড়েছে সেটা মেকআপ করে দেয়। কেন করে, কিভাবে পরে, পরে বোঝার ব্যাপার আবার আসবে ইয়েতে। Should inflation rise or input cost firm up if oil prices climb as India diversifies away from Russian crude? অর্থাৎ এখানে ক্রুড অয়েলটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ক্রুড অয়েলে আমরা যতটা আমদানি করি, এবার অয়েলের দাম বাড়লে তাহলে কিন্তু ইনফ্লেশন অটোমেটিক্যালি বাড়বে, জিনিসপত্র অনেক জিনিসের দাম বেড়ে যাবে। একটা তো ইনডাইরেক্ট এফেক্ট আছে, কিন্তু ডাইরেক্ট এফেক্টও আছে। অয়েল যদি আমি বেশি কিনি, এটা তো আমদানি করতে হয়, সুতরাং আমার বেশি টাকা বাইরের দেশকে দিতে হচ্ছে, অয়েলের দাম বাড়ছে। ঠিক আছে, সুতরাং হেডলাইন জিডিপি গ্রোথ মে মডারেট, অর্থাৎ অয়েলের দাম যদি বেড়ে যায়, যেহেতু ডাইভার্সিফাই হচ্ছে না, রাশিয়ান ক্রুডটাই ইন্ডিয়া কিনছে, সুতরাং ইনফ্লেশন বাড়ুক অথবা ইনপুট কস্ট ফার্ম আপ মানে বেড়ে যাক, যে কোনো কারণেই হোক জিনিসের দামটা বাড়ে, জিডিপিতে যেহেতু এটা মেজর পোর্শন ইনফ্লেশন এই অয়েল রয়েছে, সুতরাং টোটালি জিনিসটা কিন্তু বেড়ে যায়। আচ্ছা সায়ন, বলো, শুনি কি বলছো। তো স্যার বলছি যে ওই জিডিপি ডিফলেক্টরটা একবার বলে দেবেন স্যার, ওইটা ওই জিডিপি রিয়াল আর নমিনাল। দাঁড়াও, জিডিপি আমি তোমাদের এখানে একটা ইয়ে করে দেখাই, জিডিপি ডিফলেটার, টেন না, তো এক্স্যাক্টলি প্রপারলি বলে দিচ্ছি তোমাকে। GDP deflator is an economic measure of inflation calculated by dividing the nominal GDP by real GDP and multiplying by 100। বোঝা গেল? মানে হ্যাঁ কি, স্যার। মানে কি, মানে হচ্ছে যে নমিনাল বাই রিয়াল ইন্টু 100,
This is a comprehensive index that shows that change in price of all goods and services in the country, indicating how much GDP growth is due to inflation versus increase output. ঠিক আছে, এইটা হচ্ছে জিডিপি, তোমার ইয়ে আর কি রিফ্লেক্টর ইনক্লুডস দ্য প্রাইস অফ ইনভেস্টমেন্ট গুডস এন্ড সার্ভিসেস। অত ভিতরে ঢুকতে হবে না, যেটুকুন এখনই দেখলাম সেটুকুন একটু আরেকবার রিপিট করে দিচ্ছি। সেটা হচ্ছে জাস্ট নমিনাল ভার্সেস রিয়েল ইন্টু 100। এটা হচ্ছে ডিফ্লেক্টরের ফর্মুলা। তাহলে নমিনাল আমি দেখছি 8.7, এই যে 8.7, আর অ্যাকচুয়াল হচ্ছে 8.2 ইন্টু 100। ঠিক আছে, এটাই লাস্ট। এরপরে আর তোমাদের ইকোনমিক্স আজকে আর বলবো না, একটু পলিটি বলবো। অত যাদের মাথা গুলিয়ে যাচ্ছে আস্তে আস্তে হবে, প্রথম প্রথম একটু অসুবিধা হয়। গ্রস ভ্যালু অ্যাডেড ব্রেকডাউন, পোস্ট কনস্ট্রাকশন গ্রোয়িং 7.2% অ্যান্ড সার্ভিস, বলে দিচ্ছি জিনিসটা, সার্ভিস সাব সেগমেন্ট অফ ফিনান্সিয়াল রিয়েল এস্টেট প্রফেশনাল সার্ভিসেস 10.2%। এই যে একটু আগে বলছিলাম ম্যানুফ্যাকচারিং সেক্টর, সেখানে অনেক ধরনের ম্যানুফ্যাকচারিং আছে। তার মধ্যে ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশনটা বেড়েছে। আবার দেখা যাচ্ছে যে সার্ভিসের মধ্যে অনেক ধরনের সার্ভিস আছে, তার মধ্যে রিয়েল এস্টেট প্রফেশনাল ফিনান্সিয়াল সার্ভিসটা বেড়েছে। আর গ্রস ভ্যালু অ্যাডেড মানে হচ্ছে আমি এক বছরের তুলনায় পরের বছরে কত গ্রস ভ্যালু অ্যাড করলাম। ডাব্লিউবিসিএস পরীক্ষায় আমি এক বছর পাস করতে পারলাম না, পরের বছরে কি আমি সেই জায়গাতে আছি নাকি গ্রস ভ্যালু কিছু অ্যাড হয়েছে, আরো কিছু নতুন কিছু শিখেছি, ইয়ে করেছি। যদি অ্যাড না হয়, গ্রস ভ্যালু অ্যাডেড না হয়, তাহলে পরের বারও কিন্তু সেম রেজাল্টই হবে। ঠিক আছে, সুতরাং গ্রস ভ্যালু অ্যাডেড ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়া। আচ্ছা, এবার চলে এসো capital intensive infrastructure linked sectors have been central momentum. Monthly industrial indicators হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিকেটর, এটা হচ্ছে আইআইপি। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইন্ডিয়া ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের দু তিনটি সেক্টর রয়েছে, বেশি নেই। ওরা বোধহয় 1 মিনিট, ওটা ইলেকট্রিসিটি, ম্যানুফ্যাকচারিং, এরকম দু তিনটে সেক্টর রয়েছে, খুব বেশি নেই। লেট মি শো, রাইট। এটা যদি পারো একটু চট করে নোট ডাউনও করে নিতে পারো। ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, আইআইপিটা বিভিন্ন সময় আমাদের কথা বলতে বলতে চলে আসে। ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন তিনটির উপর বেস করে আছে। একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, একটা হচ্ছে মাইনিং, আর একটা হচ্ছে ইলেকট্রিসিটি। এটা একটা ইন্ডেক্স। ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং, মাইনিং এবং ইলেকট্রিসিটি। এর মধ্যে ওয়েট যদি বলি, ম্যানুফ্যাকচারিং হচ্ছে নিচে লিখে নাও, আইআইপি, এটার কম্পোজিশন হচ্ছে ম্যানুফ্যাকচারিং 77.63%, মাইনিং 14.37%, ইলেকট্রিসিটি 7.99%। সব মিলিয়ে 100% হবে। এক্স্যাক্টলি সেম অ্যাজ ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জিওগ্রাফি, পলিটি, ওই তোমাদের যেমন আছে না 25 নম্বর করে, 25 নম্বর করে মানে 12.5% করে আছে, যেহেতু 25 আউট অফ 200, এরকম করে। এইটা হচ্ছে ওয়েটেজ। আর এখানে ম্যানুফ্যাকচারিং এর ওয়েটেজ এটা বেশি, অনেক বেশি, মাইনিং এ একটু কম, ইলেকট্রিসিটি আরো কম। এই প্রোডাকশন গুলো নিয়ে একটা ইন্ডেক্স তৈরি করা হয়েছে, ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন। তার মানে হচ্ছে যদি ম্যানুফ্যাকচারিং একটু বাড়ে, তাহলে ইন্ডেক্সটা হুড়হুড় করে বেড়ে যাবে, কারণ এর ওয়েটেজটা অনেক বেশি, তাই না? হ্যাঁ, তো এই হচ্ছে আইআইপি। তাহলে এখানে বলছে আইআইপি রোজ 4% ইন সেপ্টেম্বর উইথ কোর ক্যাপিটাল ইনসেন্টিভ ক্যাটাগরিজ সাচ অ্যাজ স্টিল, সিমেন্ট। ভারতবর্ষে ইন্ডাস্ট্রি কোর সেক্টর কতগুলো আছে, কে বলতে পারবে? কোর সেক্টর, এটা একটা তকমা। কোর সেক্টর কতগুলো কোর সেক্টর আছে, কেউ একজন বলো। 8টা। ঠিক আছে, দাঁড়াও আমি বলে দিচ্ছি কোনটা কোনটা, বের করতে দাও। ইয়েস, লিখে নাও, 8টা কোর সেক্টর আছে। কোল, ঘুমোচ্ছ নাকি সবাই?
না স্যার দিচ্ছি। আরে কোল, ঠিক আছে। কোল হবে, অয়েল, কোল, ন্যাচারাল গ্যাস, ক্রুড তারপর অয়েল, বলতে দাও আগে। কোল, ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস, রিফাইনারি প্রোডাক্টস, ফার্টিলাইজার্স, স্টিল, সিমেন্ট অ্যান্ড ইলেকট্রিসিটি। 8টা লিখেছো? কেউ হ্যাঁ না স্যার। লিখে থাকলে বলবে। ওকে, তাহলে এই যে 8টা হলো, তার মধ্যে বলছি ক্যাপিটাল ইন্টেন্সিভ ক্যাটাগরির মধ্যে স্টিল আছে আর সিমেন্ট আছে। ঠিক আছে, তোমাদের এখানে দেখিয়েছিলাম স্টিল আর সিমেন্ট আছে। সুতরাং স্যার লাস্টেরটা কি বললেন আরেকবার বলুন। হ্যাঁ, লাস্টেরটা আমি বললাম, 1 মিনিট আরেকবার আমি তোমাদের নামে বলে দিচ্ছি। কোল, ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস, রিফাইনারি প্রোডাক্টস, ফার্টিলাইজার, স্টিল, সিমেন্ট, ইলেকট্রিসিটি। ঠিক আছে, 8টা কোর আমাদের সেক্টর রয়েছে ইন্ডিয়ান ইকোনমিতে। ওকে, হ্যাঁ, এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে এই তার মধ্যে স্টিল আর সিমেন্ট, এই দুটো হচ্ছে গন্ডগোল পাকিয়েছে। ঠিক আছে, ক্যাপিটাল ইন্টেন্সিভ ক্যাটাগরিজের মধ্যে রেকর্ড স্ট্রং গেইন করেছে, প্রচুর গেইন করে দিয়েছে। ঠিক আছে, এবার চলে এসো, দিস অ্যালাইন্স দ্য ইম্প্যাক্ট অফ আরবিআইএস থ্রি রেপো রেট কাটস দিস ইয়ার। রেপো রেট কাট, রেপো রেট কাট আরেকটা কনসেপ্ট তোমরা জানো, তবুও বলে দিচ্ছি। রেপো রেট একটু একটু just না বললেই নয়। ঠিক আছে, আমি এর আগেও বলেছি, তবুও জেনে রাখো যে ধরো একটা কমার্শিয়াল ব্যাংক, একটা হচ্ছে পাবলিক, আর একটা হচ্ছে আরবিআই। ঠিক আছে, এখানটা আরবিআই রয়েছে। এবার এই কমার্শিয়াল ব্যাংক পাবলিককে ধার দেয়, এবং এই ধার যখন দিচ্ছে তার একটা ইন্টারেস্ট পায়। এটা লোন দেয়, ইন্টারেস্ট পায়, সেই ডিফারেন্সটা, ইন্টারেস্ট অনেক যা হয় সেইটা দিয়ে ওরা করে খায়। ম্যাক্সিমাম এই ইন্টারেস্টের উপরেই কিন্তু কমার্শিয়াল ব্যাংক চলে। এবার দেখা গেল যে কোনো এক সময়ে পাবলিক এসছে, ব্যাংকের হাতে টাকা নেই, তাহলে সে কি করবে? সে আরবিআই কে বলবে আমাকে 1 রাতের জন্য ধার দাও। 1 রাতের জন্য যখন ধার দেবে, সেই 1 রাতের ধার দিলে কি হবে? পার্টি টাকাটা ও দিতে পারবে। এই নাও, তুমি লোন নাও, তুমি আজকে পালিয়ে বিয়ে করতে চলেছো, তোমার টাকা দরকার হঠাৎ করে, এই নাও, টাকা নাও। ঠিক আছে, তো এই টাকাটা আসলো কোত্থেকে? টাকাটাও আরবিআই থেকে ধার নিয়ে দিল, কারণ ওর কাছে নিজস্ব আর টাকা ছিল না, সব লোন দিয়ে দিয়েছে। তাহলে এই জন্য আরবিআই একটা রেট অফ ইন্টারেস্ট থাকে, যেটাকে বলা হচ্ছে রেপো রেট। রেপো রেট, এই এই যে ইন্টারেস্ট রেট, সেটাকে বলা হয় রেপো রেট। উল্টো যেটা হচ্ছে সেটা হচ্ছে রিভার্স রেপো। এবার প্রশ্নটা হচ্ছে এই রেপোটা কিভাবে ইনফ্লেশনের সঙ্গে ডিপেন্ডেন্ট। আজকে যদি এই ধরো আজকে রেপো রেট আছে সাপোজ বলছি 5%, এই জন্য ব্যাংক ধার নিচ্ছে, ব্যাংক আবার পাবলিককে দিচ্ছে। কিন্তু আজকে যদি ব্যাংক দেখতো এই রেপো রেট 50%, 5% না 50%, ব্যাংক বলতো ওরে বাবা, এই টাকা ওর কাছ থেকে নিয়ে ধার দেওয়ার কিছু নেই, এমনিতেই বিয়ে করার পর আর শোধ দেবে কিনা সন্দেহ আছে, দরকার নেই, ওকে লোন দেবো না, যা আছে থাক। সুতরাং রেপো রেট যদি বাড়ে, রেপো রেট যদি ইনক্রিজ হয় পার্সেন্টেজ, তাহলে কি হবে? মানুষের কাছে লোনটা কম আসবে, কারণ টাকা নেই তো ব্যাংকের কাছে। রেপো রেটে তো প্রচুর পার্সেন্ট, বিশাল হাই রেপো রেট, মানে মানুষের হাতে টাকা কম আসবে। আর মানুষের হাতে টাকা কম এলে সে টাকা খরচ করবে কোথায়? তার তো টাকা কম। সুতরাং মানুষের হাতে টাকা কমাতে গেলে, বা কথাটা যদি ঘুরিয়ে বলি, ইনফ্লেশন কমাতে গেলে, টাকা বেশি থাকলে তো ইনফ্লেশন হবে। সবাই মিলে কিছু একটা কিনতে যাব, যখন দোকানদার দেখবে 5 জন মিলে একই জিনিস কিনতে আসে, জিনিসের দাম বাড়িয়ে দেবে। সেই জন্য মানুষের হাতে টাকাটা কেড়ে নেওয়া কমানোর জন্য আমি রেপো রেটটাকে বাড়াতে পারি। সুতরাং রেপো রেট বাড়লে ইনফ্লেশন কমবে। রেপো রেট যদি কমে যায়, আজকে যদি 5%-এর জায়গায় 1% হয়ে যায়, তাহলে কমার্শিয়াল ব্যাংকগুলো ভাববে ওরে বাপরে খুব সস্তা, তাহলে আমি লোন নিয়ে 10%-এ আমি পাবলিককে দিয়ে দেবো, 18%-এ পাবলিককে দেবো। সুতরাং ইনফ্লেশন বাড়বে। ঠিক আছে, কারণ মানুষের হাতে প্রচুর টাকা চলে এলো। তাহলে রেপো রেট যদি বাড়ে, ইনফ্লেশন কমবে। তা এইখানে সেটাই বলেছে যে
হুইচ লোয়ার দ্য রেট অফ 5% জুন, এই যে 3বার রেপো রেট কাট হয়েছে এখানে বলেছে। গত কয়েক মাসে 0.25 করে 0.25% করে কমিয়েছে, এটাকে বলা হয় 25 বেসিস পয়েন্ট। একে বলা হয় 0.01%, মানে 1 বেসিস পয়েন্ট। 0.25% মানে 25 বেসিস পয়েন্ট। তাহলে এই 3বার কমিয়েছে। আগে ধরো 6.5 ছিল, তারপরে কমে 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 এখন হয়তো 5.5 এসে দাঁড়িয়েছে। তার মানে কি হচ্ছে, ব্যাংকের হাতে টাকা বেশি যাচ্ছে, মানে যেহেতু ইন্টারেস্ট রেটটা কম, এবং সেই টাকা মানুষের পেছনে লোন দিতে পারছে, ইনফ্লেশন বাড়ছে। তো এটা সেটাই লিখেছে, দিস অ্যালাইন উইথ দ্য ইম্প্যাক্ট অফ আরবিআই 3 রেপো কাটস দিস ইয়ার হুইচ লোয়ার দ্য পলিসি রেট টু 5.5%। তার মানে এটা হচ্ছে রেপো রেট 5.5% এখন, আর রেপো রেট পলিসি রেট বলা হয়, খেয়াল রাখবে। কারণ এইরকম 3-4-5টা পলিসি রেট আছে, যেটা দিয়ে টানাটানি করলে, কমালে বাড়ালে ইকোনমিতে এফেক্ট হয়, ঠিক আছে? এই জন্য পলিসি রেটটা খুব ইম্পর্টেন্ট। যেমন ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় ইন্ডিয়ান হিস্ট্রিটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা নিয়ে টানাটানি করলেই কিন্তু তোমার রেজাল্ট নিয়ে টানাটানি হয়ে যাবে। আচ্ছা, হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট may have supported investment. যাই হোক, crucially the composition of growth remains skewed. The quarter expansion has been driven by capital increase, healthcare sector, banking technology। কোয়ার্টারটা ব্যাংকিং টেকনোলজিতে ভালো কাজ হয়েছে বলে কোয়ার্টারটা বেড়েছে, সেটাও লিখেছে। এই ব্যাংকিং টেকনোলজিতে ভালো কাজ হয়েছে মানে কি, হাই এমপ্লয়মেন্ট, লেবার অবজার্ভিং সেক্টর কন্টিনিউ টু ল্যাগ। যেসব যেগুলো লেবার ইন্টেন্সিভ সেগুলো ল্যাগ করছে, কিন্তু হাই এমপ্লয়মেন্ট হয়েছে। আচ্ছা, আইআইপি ডেটা, একটু আগে যেটা আইআইপি বললাম, 3টে সেক্টর আইআইপি ডেটা ফর দ্য পাস্ট 6 months অলসো পয়েন্ট উইক রুরাল কনজাম্পশন। এটার আইআইপি ডেটা থেকে আমরা বলতে পারি রুরাল কনজাম্পশনটা কমেছে। কারণ সেখানে যদি ওটা যদি বাড়ে, এবং তার সঙ্গে যদি এলাকা ভিত্তিক রুরাল জায়গাটা আমরা কম্পেয়ার করি, দেখবো ওটা কমেছে। There is therefore reason for cautious optimism. September quarter growth তমুক করে technology flashing warning, it may be too early to conclude that the pace of growth be sustained. মানে এই পেসটা থাকবে 8.2%, সেটা quite too early to understand বা ইয়ে। আচ্ছা, এই পর্যন্ত এবার বলো কার কি বুঝতে অসুবিধা হয়েছে, বা কি বুঝতে যাচ্ছ বলো। এই তোমরা এইটা অন করে ঘুমিয়ে পড়ছো না তো? না স্যার। স্যার আমাকে আইআইপিটা আর একবার বুঝিয়ে দেবেন? আইআইপি মানে হচ্ছে ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন। ইন্ডেক্স অলওয়েজ হচ্ছে একটা জিনিস যেখানে 3-4-5-6-10টা কম্পোনেন্ট নিয়ে একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা তৈরি করা হয়। ধরো যেমন তোমাদের আমি বললাম আইআইপির মতনই, তুমি ধরে নাও, ইমাজিন করো যে ডাব্লিউবিসিএস পরীক্ষায় 8টা এরকম কম্পোনেন্ট আছে। ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে 3টে কম্পোনেন্ট একটু আগে বললাম, ম্যানুফ্যাকচারিং, মাইনিং এন্ড ইন্ডাস্ট্রিজ। কিন্তু এখানে আছে 8টা, ঠিক আছে, কম্পোনেন্ট। আর এখানে 3টেরই সমান, এখানে 8টা সাবজেক্টের সমান ওয়েটেজ আছে, 25 নম্বর করে বা 12.5% করে। কিন্তু এখানে আইআইপি তে হচ্ছে তোমার ম্যানুফ্যাকচারিং এ বেশি ওয়েটেজ আছে, আর একটাতে কম, আরটাতে আরো কম। সুতরাং 3টেতে ডিফারেন্ট ওয়েটেজ আছে। ওয়েটেজ বেশি থাকার মানেটা কি, মানে সেইটাকে একটু নাড়াচাড়া করলে অ্যাকশনটা বেশি হবে, যেটার ওয়েটেজ কম। ধরো বাজারে ধনেপাতার দাম যদি বেড়ে যায়, ইনফ্লেশন রেটে কোনো ফারাক পড়বে না, কারণ ইনফ্লেশনের একটা সামান্য পার্সেন্টেজ হচ্ছে ভেজিটেবলস। তাই ভেজিটেবলের মধ্যে 100টা ভেজিটেবল রয়েছে, আলু, কুমড়ো, অমুক তমুক, পালং শাক, পুঁই শাক নিয়ে একটা হচ্ছে ধনেপাতা। ধনেপাতা হচ্ছে 0.001% ওর ওয়েটেজ সাপোজ। এবার ধনেপাতার দাম যদি বেড়ে যায় 2 টাকার জায়গায় 5 টাকা হলেও, ওটা আলটিমেট এফেক্ট কিন্তু মেইন ইন্ডেক্সে পড়বে না। বুঝতে পেরেছো? বোঝা গেল সায়ন কি বলছি আমি? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। এইবার আমি চলে আসবো 1 মিনিট 30 সেকেন্ড স্ট্র্যাটেজিক টাইম গ্যাপ, ইয়ে টাইম আউট। এবার আমি পলিটিতে একটু চলে আসবো। তোমরা সবাই জানো, যে যদি জানো একটু ধৈর্য ধরে শুনবে, কারণ ওই জানার মাঝে মাঝে কিছু কিছু অজানা জিনিসও কিন্তু চলে আসবে। স্যার একটা কোশ্চেন করবো? নিশ্চয়ই নিশ্চয়ই, স্যার, দাও, বলো। এলআর আর এসএলআর যেটা ইকোনমি আমরা ব্যাংকিং এ যেটা দেখি একটা মানে হ্যাঁ, লোনের জন্য মেনটেন করতে হয়, স্যার এই দুটোর মধ্যে সম্পর্কটা কি, সিএলআর কোনটা কোনটা এসএলআর এর কোনটা মধ্যে? কোনটা আরেকবার বলো। মানে স্যার সিএলআর মানে আমাদের স্যার
ক্যাশ রিভার রেশিও, আর হচ্ছে আপনার এসএলআর, হচ্ছে যেটা আপনার ব্যাংক মেনটেন করে এই লোনের জন্য, যে 100 যদি ক্যাপিটাল থাকে তো 18% রাখতে হবে, বাকিটা ধরেন ওই লোনের জন্য ইউজ করা হয়। আচ্ছা, গুড কোশ্চেন। মানে যেটা পরিষ্কার বক্তব্য হচ্ছে যে আমরা ব্যাংকে যে ডিপোজিট করি সেই ডিপোজিট কিন্তু সরাসরি পুরোটা কিন্তু আমাদের মানে ব্যাংকের ক্ষমতা নেই লোন দিয়ে দেওয়া। ধরো ব্যাংকে 100 টাকা কেউ ডিপোজিট করেছে। ডিপোজিট দু ধরনের হয়, একটা হচ্ছে সেভিংস ব্যাংক, সেভিংস ওই 1.5 টাকা 2 টাকা 3 টাকা করে ইন্টারেস্ট রেট দেয়। আর একটা হচ্ছে টাইম ডিপোজিট, মানে এটা ফিক্সড টেনিওরের জন্য দিল। যেমন ধরো 5 বছরের একটা ফিক্সড ডিপোজিট কেউ করলো, ঠিক আছে, ওইটা বেশি গুরুত্বপূর্ণ ব্যাংকের কাছে। তাহলে এই যে কারণ কারণ কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস, এগুলো তো কোনো ঠিক নেই। একটু আগে একটু পরে যদি 1 লাখ টাকার কেউ চেক নিয়ে এসে আমাকে দিয়ে দিতে হবে, তাই না? সুতরাং এইটা হচ্ছে, এবার এই যে 100 টাকা ধরো ব্যাংকের হাতে জমা পড়লো, এই 100 টাকায় কিন্তু ও লোন দিতে পারবে না, ওর কিছু লিগ্যাল বাইন্ডিংস আছে। তার মধ্যে দুটো বাইন্ডিং হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও এবং এসএলআর, স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও, ঠিক আছে। মানে দেখা যাচ্ছে যে সিআরআর হচ্ছে, সাপোজ বলছি 10%, এসএলআর হচ্ছে 18%। তাহলে ওই দুটো খাতে মানে ক্যাশ হিসাবে, ক্যাশ মানে আবার ক্যাশ নয়, ক্যাশ বলতে আরো কিছু জিনিস বোঝায়। তো ক্যাশ হিসাবে ওই 10%টাকে রেখে বিজনেস করতে হবে। আর একটা হচ্ছে স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও, লিকুইড ওকে রাখতে হবে পার্সেন্টেজ 18%। এই দুটো রেখে তারপর ওকে বিজনেস করতে হবে। মানে ও ধরে নাও পিজা ডেলিভারি বয় যদি 1 কামড় পিজাটা খেয়ে ডেলিভারি করে, সেরকম ব্যাপার হয়ে যাবে একটা, বুঝতে পেরেছো? মানে 100 টাকা আমরা ব্যাংকে জমা করলাম, কিন্তু ও যখন লোন দিচ্ছে, গভর্নমেন্ট বলে দিয়েছে 10% আর 18%, এই 28% রেখে বাকি 72%-এ তুমি লোন দাও, ঠিক আছে। তো দ্যাট ইজ, এইগুলো নিয়ে আবারও মাঝে মাঝে আমরা সকালের দিকে আলোচনা করব, সিআরআর অ্যান্ড এসএলআর, ঠিক আছে। এগুলো ডেপথ আছে, একটু ডিটেলস কিছু আছে। তো আপাতত যা বলছি বললাম সেটা বুঝে নিও। আচ্ছা, এবার একটু ঠিক চট আছে। করে আমরা হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, ওকে, ঠিক আছে, ক্লিয়ার। ঠিক আছে, ঠিক আছে, আস্তে আস্তে এরকম হতে থাকবে, আহ, আহ, চলে আসবে। আচ্ছা, এবার আসছি হচ্ছে, একটু বের করে নি। হ্যাঁ, আগের দিন আমি বলেছিলাম পলিটি নিয়ে, তো সেই পলিটি নিয়ে 2-3টে আর্টিকেল আমরা ডিসকাস করেছিলাম। একটু আমাকে কেউ বলবে 240 নম্বর আর্টিকেলে কি আছে? যারা যারা ক্লাসে আছো তারা তো শুনেছিলে। আর্টিকেল স্যার 240 কি ছিল? পঞ্চায়েত পঞ্চায়েত হ্যাঁ, গ্রাম 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 পঞ্চায়েত বোধহয়, গ্রাম সভা। Article 240 of Indian Constitution grants the President of India the power ও to make পঞ্চায়েত নয়। regulations ও for peace, progress, and good governance of certain union territories like Andaman and Islands. এটা আমরা কোন পরিপ্রেক্ষিতে পড়েছিলাম মনে করে দেখো, চণ্ডীগড়ের পরিপ্রেক্ষিতে পড়েছিলাম। কারণ চণ্ডীগড়কে গভর্নমেন্ট সেপারেট একটা এন্টিটি করতে চাচ্ছে। মানে প্রশাসনের দিক থেকে অলরেডি তো এন্টিটি রয়েইছে, ইউনিয়ন টেরিটরি, কিন্তু প্রশাসন একটু আলাদাভাবে করতে চাইছে। সেটাতে অনেকে বাধা দান করছে, তার কারণটা উঠে এসেছে 240 আর্টিকেলের অনুসারে, তাই না? ওকে, ফাইন। আচ্ছা, ভুল হয়ে গেছে। হ্যাঁ, ফাইন। এবার আমি চলে আসি একটু চটপট, আমরা একটু নোট ডাউন করে নেবো কয়েকটা জিনিস। তোমরা সবই জানো, যারা জানো একটু কাইন্ডলি শুনে নাও, হতে পারে কোথাও না জানা রয়ে গেছে। আর যারা জানো না তারা অবভিয়াসলি জেনে নাও যে আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশনটা তৈরি হয়েছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনটা তো অ্যাকচুয়ালি দেখবে ডিডি বসুর বইতে এটা লেখা আছে যে কনস্টিটিউশনটা কিন্তু কোনো আন্দোলনের ফল নয়। মানে ব্যাপারটা বোঝো, স্বাধীনতা আন্দোলনের ফলে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু কনস্টিটিউশনটা আন্দোলনের ফল নয়। মানে যে কনস্টিটিউশনটা আমরা আছি, যেমন ধরো বাংলাদেশে কদিন আগে গত জুলাইতে একটা বিশাল বিক্ষোভ, একটা গন্ডগোল হলো। গন্ডগোলের পরে একটা কনস্টিটিউশন লেখা হলো। সেই কনস্টিটিউশনটা হচ্ছে আন্দোলনের ফলে একটা কনস্টিটিউশন হলো। কিন্তু আমাদের কনস্টিটিউশন কিন্তু আন্দোলনের ফলে হয়নি। এই কনস্টিটিউশনটা বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিয়ে আমাদের সঙ্গে মোড়কে কতটা অ্যাডজাস্ট করে দেখে একটা ফাইনাল কনস্টিটিউশন তৈরি করা হয়েছে, ঠিক আছে। এটা হঠাৎ করে 1 সপ্তাহের 1 মাসের মধ্যে কেস হয়নি, 2-3 বছরের কেস কেস এটা, ঠিক আছে।
আচ্ছা, এবার চলে আসি, একটু নোট করে নিয়ে নাও। সেটা হচ্ছে মানে যে ধরো আমরা ব্রিটিশ এরাতে থেকে যদি আমরা আসি, সেটা ফার্স্ট লিখে নাও, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1858 আর 1863, মানে 3 বছর পরেই আর একটা অ্যাক্ট এসেছিল, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। ঠিক আছে, এই পরপর দুটো এক টাইম লাইন দিয়ে লিখে নাও। ঠিক আছে, যেটা বললাম, এই এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এবং ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 61, এই দুটোর মধ্যে অ্যাবসলিউট কন্ট্রোল ছিল রাজার, ইংল্যান্ডের রাজার। ঠিক আছে, ভারতের উপরে। ঠিক আছে, তো এখানে এখানে কি হয়েছিল, যে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি থেকে ব্রিটিশ রাজার কাছে ক্ষমতা হস্তান্তরিত হলো। যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে ভারতবর্ষ ছিল, তখন তাদের হেডকে কি বলা হতো? তাদের হেডকে বলা হতো গভর্নর জেনারেল, তাই তো নাকি? গভর্নর জেনারেল বলা হতো তো, না কি বলা হতো, না হ্যাঁ স্যার, ভাইসরয় বলা হতো? না গভর্নর জেনারেল। রাইট। তারপর যখন ইয়েতে চলে এলো, আমাদের ব্রিটিশ ক্রাউন বা ব্রিটিশ রাজার আন্ডারে চলে এলো, তখন তাদের বলা হলো যে ভাইসরয়, তাই না? এবং কি সিস্টেমে থাকতো, যে ইংল্যান্ডে একজন সেক্রেটারি অফ স্টেট ছিল ইন্ডিয়ার জন্য, সেক্রেটারি অফ স্টেট, তার আন্ডারে একটা সংসদ ছিল, মানে গ্রুপ অফ পিপল ছিল। আর ইন্ডিয়াতে একজন হেড ছিলেন, যাকে বলা হতো ভাইসরয়। সেই ভাইসরয়ের আন্ডারেও ইন্ডিয়াতে একটা গ্রুপ অফ পিপল ছিল বা কাউন্সিল ছিল, যাই জন্য এগুলোকে বলা হয় কাউন্সিল অ্যাক্ট। পরের গুলোকে কাউন্সিল অ্যাক্ট বলে, এটা কাউন্সিল ছিল বলে আর কি। তাহলে এটা প্যারালাল ব্যবস্থা, একজন ইন্ডিয়াতে আছে আর আরেকজন তোমার ইংল্যান্ডে আছে। ইংল্যান্ডের নাম হচ্ছে সেক্রেটারি অফ স্টেট, আর ইন্ডিয়াতে যিনি আছেন তিনি হচ্ছেন ভাইসরয়। এবার 1858 সালের অ্যাক্টে কি হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে পাওয়ার শিফটেড টু ব্রিটিশ ক্রাউন। লিখেছো? আচ্ছা, বাট সেকেন্ড, এটা বুলেট করে লিখবে, বুলেটে। অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ হাইলি কনসেন্ট্রেটেড, সেন্ট্রালাইজড, কনসেন্ট্রেট না লিখে সেন্ট্রালাইজড লেখো, সেন্ট্রালাইজড, ইউনিটারি অ্যান্ড অটোক্রেটিক। ঠিক আছে, আচ্ছা, তার মানে সেক্রেটারি অফ স্টেট হলো। এবার সেক্রেটারি অফ স্টেট মেইনলি সব হ্যান্ডেল করতো, তার আন্ডারে ছিল গভর্নর জেনারেল। আর এখানে কোনো ইন্ডিয়ান পার্টিসিপেশন ছিল না, পরিষ্কার লিখে রাখবে, কোনো ইন্ডিয়ান পার্টিসিপেশন ছিল না। ওকে, এরপর চলে আসছি আমরা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। এটাতে কি আছে? ইন্ট্রোডিউসড নন অফিসিয়াল মেম্বার্স, ইন্ট্রোডিউসড নন অফিসিয়াল, দরকার হলে কমা দিয়ে আরেকটা ওয়ার্ড ঢোকাও, নমিনেটেড মেম্বার্স, ইন্ট্রোডিউস নন অফিসিয়াল নমিনেটেড মেম্বার। এবার ওই কাউন্সিলকে ভাগ করে দিল অফিসিয়াল মেম্বার এবং নন অফিসিয়াল মেম্বার বা প্রাইভেট মেম্বার। যেটা এখন আমরা যদি ভাবি, এখনকার সঙ্গে তুলনা করি, অফিসিয়াল হচ্ছে গভর্নমেন্টের লোকজন হচ্ছে অফিসিয়াল, আর আদারওয়াইজ যদি আমরা ভাবি নন অফিসিয়াল, যাদের কোনো ক্ষমতা নেই, যারা আইন ফাইন কিছু করতে পারে না, নন অফিসিয়াল। এবং সেগুলো ছিল নমিনেটেড। ঠিক আছে, তাদের নমিনেশন দেওয়া হয়েছে, ইলেকশনে জিতে আসেনি, এবং তাদের কোনো নো পাওয়ার টু ক্রিটিসাইজ গভর্নমেন্ট। এটা লেখো, নো পাওয়ার টু ক্রিটিসাইজ গভর্নমেন্ট, তারা কিন্তু ক্রিটিসাইজ করতে পারতো না। আর আরেকটা হচ্ছে বিলস নিডেড প্রায়ার স্যাংশন, যে বিলগুলো আনা হবে পাশ করার জন্য, তাদের তাদের হচ্ছে প্রায়ার স্যাংশন লাগবে, স্যাংশন মানে প্রায়ার পারমিশন লাগবে। ঠিক আছে, যে এই বিলগুলো আমি আনছি, সেক্ষেত্রে গভর্নর জেনারেলের অফিসের পারমিশন নিয়ে বিলগুলোকে করা যেত। আচ্ছা, আর আরেকটা হচ্ছে গভর্নর জেনারেল কুড ইস্যু অর্ডিন্যান্সেস, মানে একটা পাওয়ার দেওয়া আছে, যেখানে বলেছে যে তুমি গভর্নমেন্ট জেনারেল ইস্যু করতে পারে অর্ডিন্যান্স। অর্ডিন্যান্স মানে হচ্ছে আইন, তো দেখো আইন সভা থেকে আইন প্রণয়ন হয়, কিন্তু আইনের বাইরে গিয়ে একটা অর্ডিন্যান্স জারি করে দেওয়া, এটাই আইন।
মানে ওনার ইচ্ছা মতন কিছু লিখলে সেটাই আইন, অর্ডিন্যান্স বলা হয় সেগুলোকে। ঠিক আছে, তো এই অর্ডিন্যান্সের ইস্যু করতে হচ্ছে গভর্নর জেনারেল। আচ্ছা, এরপর চলে এসো আরো 30 বছর বাদে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892। আসলে কাউন্সিল অ্যাক্ট একাধিকবার হয়েছে, তো তার জন্য সালটা খুব ইম্পর্টেন্ট। 1892 তে কাউন্সিল অ্যাক্ট হয়েছে। এবার এইটার ক্যারেক্টারিস্টিক্স লেখো। এই 1892 কাউন্সিল অ্যাক্টে কি করা হয়েছে, ইনডিরেক্ট ইলেকশন শুরু করা হয়েছে। ইনডিরেক্ট ইলেকশন মানে ডিরেক্ট না, পাবলিক ভোট দেবে না, ইনডিরেক্ট। যা বিভিন্ন রাজা মহারাজা তাদের সব সিলেক্ট করা থাকতো, তারা ইনডিরেক্টলি ইলেক্ট করতো হচ্ছে এই ইয়েকে আর কি, রিপ্রেজেন্টেটিভকে। ঠিক আছে, ইনডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে যেটা হয় বলছি, দেন তোমার কাউন্সিল অ্যাক্টস এর অনুসারে আর কি। ঠিক আছে, এইখানে কি হচ্ছিল, একটু বাড়লো ক্ষমতা। সেখানে বলছে যারা নমিনেট হয়েছে বিভিন্ন জায়গা থেকে, তাদের বাজেট ডিসকাশন করার ক্ষমতা রয়েছে। বাজেট মানেই তো মেন জিনিস, টাকা। টাকা আছে কিনা, টাকা কোথায় খরচা করব, কিভাবে খরচা করব। আগে খালি শুনতে পারতো, কিছু বলতে পারতো না, ক্রিটিসাইজ করতে পারতো না। এখন কিন্তু বলতেও পারছে। বাজেট প্রসিডিং এ ওনারা অ্যালাউ হচ্ছেন। আচ্ছা, লোকাল বডিজ নমিনেট মেম্বার্স, ঠিক আছে, বাজেট ডিসকাশন অ্যালাউড। আচ্ছা, স্টিল ভেরি লিমিটেড পাওয়ার্স। তাছাড়াও খুব লিমিটেড পাওয়ারই এদের ছিল, খুব একটা পাওয়ার টাওয়ার ছিল না। এরপর চলে এসো মরলে মিন্টো রিফর্ম 1909, 1909, মরলে মিন্টো। হোয়াই ইট ইজ কল মরলে মিন্টো, হু ওয়াজ মরলে এন্ড হু ওয়াজ মিন্টো? কে বলো দেখি তোমরা, একজন বলো তো, মরলে ও মিন্টো কে কে ছিলেন? মরলে ছিলেন হচ্ছে ওই সময় সেক্রেটারি অফ স্টেট, আর মিন্টো ছিলেন হচ্ছে ওই সময় ভাইসরয়। রাইট, মানে ওখানকার প্রধান লোকের নাম মরলে, এখানকার প্রধান লোকের নাম ছিল মিন্টো। তাহলে মরলে মিন্টো রিফর্মস হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, 1909 সালের। এখানে প্রথমবার ইলেকশন ইন্ট্রোডিউস করা হয়েছে। এর আগে অবধি ছিল হচ্ছে নমিনেটেড মেম্বার্স। এবার এখানে প্রথমবার ইলেকশন ইউজ করা হয়েছে 1909 সালের কাউন্সিল অ্যাক্টকে, যেটা মরলেমিন্ট রিফর্মস এর পরে চালু হয়েছিল। আর বলছে সেপারেট ইলেকটোরেটস ফর মুসলিম ছিল। অর্থাৎ প্রথমবার ইলেকটোরেট, অর্থাৎ যারা ভোট দেবে তাদের মধ্যে মুসলমানকে আলাদা করা হয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে 1909 সালে। এরপর চলে আসো, মানে অ্যাকচুয়ালি কমিউনাল যে প্রবলেম, যে কমিউনাল ডিভিশনের বীজ কিন্তু তখনই বপন করা 1909 সালে, পার্লামেন্টারি রিফর্মের পরে যে কাউন্সিল অ্যাক্ট হয়েছিল সেটাতে। ঠিক আছে, এটা এবার চলে এসো, এক মিনিট। হ্যাঁ, এরপর পার্লামেন্টারি রিফর্মের পর আমরা চলে আসছি মন্টেগু চেমসফোর্ড, ছিল না? ইয়েস, পেয়েছি পেয়েছি, মন্টেগু চেমসফোর্ড। এনাদের হচ্ছে 1919 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মাথায় রাখবে এটা কিন্তু কাউন্সিল অ্যাক্ট নয়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919, মন্টেগু চেমসফোর্ড রিফর্মস। ঠিক আছে, এইটা হচ্ছে ফার্স্ট টাইম ডায়ারকি। ঠিক আছে, ডায়ারকির বাংলা কি যেন, দ্বৈত শাসন। বাংলায় দ্বৈত শাসন চালু হলো। দ্বৈত শাসন মানে কি? দ্বৈত শাসন মানে দুজনে শাসন করছে তা নয়। দ্বৈত শাসন মানে হচ্ছে দুটো লিস্ট থাকবে, কে কোন জায়গাটা শাসন করবে সেটা একদম ডিমার্কেটেড আছে। এক নম্বর হচ্ছে ছিল ট্রান্সফার সাবজেক্ট। ট্রান্সফার সাবজেক্ট মানে হচ্ছে ইন্ডিয়ান মিনিস্টার্স, এরা রেসপন্সিবল ফর লেজিসলেশন, তারা নিজেরা রেজিস্ট্রেট করবে। আর রিজার্ভ সাবজেক্ট হচ্ছে গভর্নর, এক্সিকিউটিভ কাউন্সিল, তারা রেজিস্ট্রেট করতে পারবে। ঠিক আছে, কে কোনটা রেজিস্ট্রেট করতে পারবে এখানে পরিষ্কারভাবে বলে দিল। সেটা হচ্ছে এখন যেমন আমাদের কনস্টিটিউশনের লিস্ট আছে না, সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট বা কনকারেন্ট লিস্ট, সেটা হচ্ছে প্রথমে ছিল ডায়ারকি। ওকে, এটা হচ্ছে ট্রান্সফার লিস্ট আর রিজার্ভ লিস্ট। আর কিন্তু পুরোটা কিন্তু সাকসেসফুল হয়নি আলাদা করে রাখার ওদের এটা। যাই হোক, এবার প্রভিন্সিয়াল যে কাউন্সিল ছিল, একটু আগে বললাম যে স্ট্রাকচার ছিল, সেক্রেটারি ওখানে, তার আন্ডারে কাউন্সিল, গভর্নর ভাইসরয় ইন্ডিয়াতে, তার নিচে একটা কাউন্সিল, এবং এখানে প্রভিন্সিয়াল কাউন্সিলও ছিল অনেক কটা প্রভিন্স, এই যে বোম্বে, ম্যাড্রাস, কলকাতা, এগুলো সব প্রভিন্স ছিল। এই প্রভিন্সিয়াল কাউন্সিল গুলো কিন্তু ইলেকশনের জায়গা করে দেওয়া হলো
যদিও সেন্ট্রাল কাউন্সিলটাকে মানে এক্সিকিউটিভ কাউন্সিলটাকে যেটা গভর্নরের ওইটাকে খুব একটা নাড়াচাড়া করা হয়নি, নমিনাল নাড়াচাড়া করা হয়েছে, কিন্তু প্রভিন্সিয়াল কাউন্সিল যেগুলো প্রভিন্সে আছে সেখানে কিন্তু 70% ইলেক্টেড মেম্বার যেন থাকতে পারে তার প্রভিশন করে দেওয়া হলো। 8টা 12 বাজে, আর 3-4 মিনিট থাকবো, তারপরে আবার কালকে বৃহস্পতি শুক্র দুদিনই হবে, সপ্তাহে 4 দিন করবো ক্লাসটা, সোম মঙ্গল বুধবার বাদ দিয়ে বৃহস্পতি শুক্র। সুতরাং আজকের পরে কালকে থাকবে, তো যতটুকুন বলছি লিখে নাও। আচ্ছা, এবার প্রভিন্সিয়াল বললাম 70% হচ্ছে ইলেক্টেড মেম্বার্স থাকবে। এবার বাজেটেরও একটা ব্যাপার আছে, যে ওটার বাজেট প্রভিন্সের বাজেট আলাদা, স্টেটের বাজেট আলাদা করা হলো, মানে পুরো ভারতের বাজেট। আর এইটা করা হলো, মানে বাজেটের এটা আলাদা, ঠিক আছে, সেন্ট্রাল বাজেট আলাদা হলো আর প্রভিন্সিয়াল বাজেট আলাদা করে দেওয়া হলো। কিন্তু এটা একটা মূল যেটা ছিল, যে মানে ক্রিটিসিজম বলা যেতে পারে, লেখা আছে এখানে যে গভর্নর স্টিল ডমিনেন্ট, নো কালেকটিভ রেসপন্সিবিলিটি, কোনো কালেকটিভ রেসপন্সিবিলিটি ছিল না যে আমরা ভুল করলে সবাই মিলে আমাদের পদত্যাগ করতে হবে বা চলে যাবে, সেরকম নয়, ইন্ডিভিজুয়ালি যা হতো হতো। আর এটা যেহেতু ফেল হলো মন্টেগু চেমসফোর্ডটা, সেই জন্য আমাদের চালু হয়ে গেল মন্টেগু চেমসফোর্ড 1919 ফেল হওয়ার সঙ্গে সঙ্গে চালু হয়ে গেল হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্ট 1920, তাই তো নাকি? নন কোঅপারেশন 1920 তো, অহিংস অসহযোগ আন্দোলন 1920। 1920। বেশ, তারপরে তাহলে আগামীকাল আবার ওই বাদ বাকি সাইমন কমিশন এন্ড আদার্সটা জাস্ট একটু ব্রিফলি বলে দিতে হবে। তারপর এটা বলার উদ্দেশ্যই হচ্ছে যে এখন কনস্টিটিউশনের সাথে কি কি রিলেশন আছে সেটা একটু আমাদের জানা দরকার আছে। আচ্ছা, এই পর্যন্ত, আর বেশি করলে আমাকে এবার অফিস থেকে তাড়িয়ে দেবে। এবার তুমি বলো, যে তোমরা বলো তোমাদের কি এই যে যে যতটুকুন বললাম তার মধ্যে কি জানার আছে। আর এরপরে ঠান্ডা বাড়লে আমি বলেছি 5টা থেকেও ক্লাসটা শুরু হবে, আপাতত 2-4 দিন 7টা থেকে হোক। বলো এরপর কি জানার আছে আর, এই যে এতক্ষণ ডিসকাস করলাম, এক কাপ স্যার চা খেয়ে নিই। ফিসকাল ডেফিসিটটা একটু বলে দেবেন? ফিসকাল ডেফিসিট, ভেরি গুড, বলে দিচ্ছি, বের করে নিই সেইভাবে বলি। ফিসকাল ডেফিসিট, বেশ, ওকে। তাহলে ফিসকাল ডেফিসিট হচ্ছে গভর্নমেন্টের, একটু আগে বললাম, টোটাল এক্সপেন্ডিচার এবং টোটাল যে রেভিনিউ তার হচ্ছে পরিমাপ, এক্সক্লুডিং বরোয়িং। মানে ব্যাপারটা একটু বুঝিয়ে নি তোমাকে। ধরো আমাদের একটা ছোট মাপে বোঝো যে আমাদের সংসারে ধরো আমি মাইনে পাচ্ছি, আমার একটা রোজগার রয়েছে, আরো বিভিন্ন খরচ রয়েছে। কোনো খরচ, ছেলে মেয়ে টিউশন আছে, জিনিসপত্র কিনছি, খাচ্ছি, ঘুরছি, মাঝে মাঝে অ্যানিভার্সারি সেলিব্রেশন হচ্ছে, জন্মদিন সেলিব্রেশন হচ্ছে, তো সব মিলিয়ে কিছু খরচা হয়। তাহলে এক্সপেন্ডিচারও হলো, আবার ইনকামও হলো, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে স্বভাবতই ইনকাম বেশি, এক্সপেন্ডিচার কম করা উচিত, তাই না? তাহলে এটাকে বলা হচ্ছে ডেফিসিট। তো ইন্ডিয়ার রেসপেক্টে পুরোটা হচ্ছে ফিসকাল ডেফিসিট, পুরো এই গ্যাপটা, যা টোটাল ইনকাম ভার্সেস টোটাল এক্সপেন্ডিচার। এবার এখানে একটা মজা আছে, এবার যদি ধরো আমরা ভারতবর্ষ চালাতে গেলে অনেক সময় ধার নিতে হয়, বরোয়িং করা হয়, ঠিক আছে। বরোয়িং করলাম, ধরো 1,000 কোটি টাকা নিলাম। এবার 1,000 কোটি টাকা নেওয়ার পরে ওটা কিন্তু আমার ইনকাম নয়, ওটা কিন্তু আমি লায়াবিলিটি। সুতরাং আমার ইনকামকে আমি দেখালাম, মানে আগে ছিল যা, ধরো 10,000 ছিল, আরো 1,000 বেড়ে বরোয়িং করে আমার 11,000 হলো, তাহলে কিন্তু ফিসকাল ডেফিসিট আরো বেড়ে যাবে। তার কারণ আমার তো বড়োইং বেড়ে গেছে, মানে আমার টোটাল ইনকামিংটা তো বেড়ে গেছে, কিন্তু তার মধ্যে যে আমি ধার নিয়েছি সেটা কিন্তু কনসিডার হয়নি। সুতরাং যখন আমাকে ফিসকাল ডেফিসিট আমরা ক্যালকুলেট করব, বড়োইংটা বাদ দিয়ে আমরা হিসাবটা করব। এর এই কতগুলো পার্ট ভাবতে পারো, যে হচ্ছে রেভিনিউ ডেফিসিট, আবার ভাবতে পারো হচ্ছে তোমার বাজেট ডেফিসিট, ঠিক আছে। এগুলো সব মিলিয়ে মানে কারিয়ে কুচিয়ে ডবল যেন না হয়, ঠিক আছে, সেই জায়গাটা হচ্ছে ফিসকাল ডেফিসিট বলা হচ্ছে। আর আরেকটা কথা এখানে বলে দিই, যে মানে ফিসকাল ডেফিসিটের একটা মাত্রা যদি 4%, 4.4% থাকে, এটা স্বাভাবিক। যে আচ্ছা, মানে এখানে একটা জিনিস তোমাদের বলতে ইয়ে হয়ে গেছে, মানে দেখা গেল
আমি আমার আমার ইনকাম যা খরচা কম, তার মানে আমার সারপ্লাস। আর আমার যদি খরচা বেশি হয় এবং ইনকাম কম, ধরো আমার ইনকাম 1,000 টাকা, খরচা হচ্ছে 1200 টাকা, তাহলে আমি ডেফিসিটে আছি, 200 টাকা ডেফিসিটে আছি। এই ডেফিসিটটা মেক আপ করার জন্য আমি আরো হয়তো 100 টাকা বোরিং করলাম, তাহলে ডেফিসিটটা কমে গেল, কারণ আমার টোটাল ইনকামিং হচ্ছে 100 টাকা ধার নিয়ে 1100 টাকা, আর আমি খরচা করছি 1200 টাকা। আমার 100 টাকা ওটা কমে গেল, আগে ছিল 200 টাকার গ্যাপ। কিন্তু এইটা কিন্তু অরিজিনাল হলো না। ফিজিক্যাল ডেফিসিট মানে ওই বরোয়িংটা বাদ দিতে হবে, কারণ বরোয়িংটা আমার কোনো ইনকামিং ব্যাপার নয়, ইনকাম নয়। ঠিক আছে, যার জন্য ফিজিক্যাল ডেফিসিটটা হচ্ছে ওই 200 টাকাই থাকলো। ডেফিসিট মানে কম। বাজেট ডেফিসিট যেমন, ব্যাপারটা কি, ইন্ডিয়াতে একটা কনসেপ্ট আছে, যখন মানে রাজনৈতিক দলগুলো বাজেট করে, ডেফিসিটে বাজেট করে, যেন আমি পাবলিকের জন্য আমার প্রাণ একবারে মরে যাচ্ছে, করে না করতে পারলে ওর জন্য আমার যা ইনকাম তার থেকে বেশি দরকার হলে ধার নিয়ে আমি লক্ষ্মীর ভান্ডার দেবো, ধার নিয়ে আমি মানুষের জন্য করব। এটা একটা সেন্টিমেন্ট। ফিজিক্যাল ডেফিসিট মানে ডেফিসিটে রান করছে। পশ্চিমবঙ্গ আগে ডেফিসিটে ছিল না, সারপ্লাস ছিল 2011-12 সাল অব্দিও। ঠিক আছে, যদিও অনেক বড়ইন ছিল কিন্তু সারপ্লাস ছিল। তারপরে ডেফিসিট আসতে আরম্ভ করেছে, তবে ডেফিসিট এখন সব রাজ্যেই আছে। ডেফিসিটটা মোটামুটি 4-4.5% থাকলে বেটার। এবার দেখা গেলো ডেফিসিটই হচ্ছে 50%, 60%, তাহলে ওই দেউলিয়া হয়ে গেছে ওই রাজ্য। ঠিক আছে, এত ডেফিসিট থাকা উচিত। আর তোমার খরচ তো করতে হবে তোমার আয় অনুসারে, না? বোঝা গেল কি বললাম? কে জিজ্ঞেস করেছিলে? অদিতি, অদিতি নাকি জয়িতা? আর সে বোধহয় নেইও। যাই হোক, হ্যাঁ স্যার, আচ্ছা। বোঝা গেছে। হ্যাঁ, বোঝা গেছে প্রীতি, ওকে ফাইন। আচ্ছা, আর কিছু আছে? বোঝা না গেলে বারবার বলবে। তো আমরা আজকে পলিটি অ্যান্ড ইকোনমিটা একটু দেখলাম, কালকে পলিটিটাও একটু দেখবো, সঙ্গে অন্য একটা সাবজেক্টও না হয় দেখবো। সেই কালকে কিন্তু অবশ্যই 7টার সময় থেকো। তো আজকে তো এই পর্যন্তই, এর বাইরে কিছু নয়। এই খাতাটা আলাদা করে রেখো, খাতাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এগুলো থেকে মাঝে মাঝে আমি জিজ্ঞেস করবো। এই যে 240টা জিজ্ঞেস করলাম একটু আগে আর্টিকেল, সেটা তোমরা, এই যে রিভিশন হয়ে গেল আজকে, এই চণ্ডীগড় নিয়ে 240 আর্টিকেলটা এসেছিল। ঠিক আছে, তো এটা একটা রিভিশন হলো। এছাড়াও আরো অনেক আর্টিকেল আছে, আগামী দিনে আমরা পড়তে পড়তে আসবো, পুরো রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, সকালে 1 ঘন্টা আমাকে দিও, নেতাজির মতন বললে 1 ঘন্টা আমাকে দিও, আমি তোমাদের WBCS দেবো, এরকম ব্যাপার হয়ে যাবে। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, এরকম ব্যাপার আর কি। অভিষেক, ঠিক কিছু বুঝতে আছে পারলে? স্যার। ভালো বোঝেন স্যার আপনি হ্যাঁ কথাটা। স্যার। হ্যাঁ, ঠিক আছে, যাক, ঠিক আছে, চলো তাহলে এবার। স্যার রক্ত দেওয়ার আগে একটা কথা স্যার বলবো স্যার, 5টার সময় প্লিজ করবেন না স্যার। বলছো, রাত্রিবেলাতে স্যার পড়তে পড়তে স্যার 2টো বেজে যায় তুমি রাত্রিবেলাতে। তুমি তুমি যদি নেতাজিকে জিজ্ঞেস করতে যে স্যার আপনি যে বলেছিলেন যে রক্ত দেওয়ার ব্যাপার, তো কোন সময় স্যার রক্ত, বলবে পাঁচ যে ঘন্টা না ঘুমোলে ভোরবেলায় স্যার। রক্ত দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট, উনি বলতেন। স্যার রাত্রিবেলা 2টো বেজে যায় যে পড়তে পড়তে রাতটা। শোনো, শান্ত তো তখন পড়াটা ভালো অভ্যেসটাকে হয়। চেঞ্জ করো, না হলে কালকেও বললাম তোমাকে, পরীক্ষার হলে হ্যাঁ। বসে ঢুলবে কিন্তু, কারণ তোমার বডি কিন্তু ওইভাবেই তৈরি থাকবে যে দুপুর 12টার সময় ঝিমুনি আসে। স্যার 7টার পর প্রথমে 6টা করুন, একবারই লাফিয়ে 2 ঘন্টা টেনে টেনে দেবেন না, আস্তে আস্তে না, করে মানুষে। ওই শোয়ার সময় আমাকে আধ স্যার ঘন্টা মেয়ে, সকালে করেন, সন্ধ্যাবেলায় করেন না। যে ছেলে ছেলে মেয়েকে একটু স্কুল দিতে যেতে হয়, তো যার জন্য ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সময় বুঝতে লাগে পেরেছি। 1/2 ঘন্টা। হুম হুম ঠিক হুম, ঠিক আছে, আছে। তো যাই হোক, তবে ভোরবেলা পড়াটা ভালো হয়। ইউপিএসসি তে যেমন 4টে থেকে ভোরবেলায় পড়ে, আমি তার জন্য বলছিলাম তোমাকে না সায়নকে, হ্যাঁ 4টে থেকে পড়ে। ঠিক আছে, সুতরাং সকালবেলায় উঠে পড়লে ব্রহ্ম মুহূর্তে ওই যে পড়াটা মাথায় ঢোকে, সেটা হ্যাঁ কিন্তু স্যার। মিনিমাম ভ্যালিডিটি 3 বছর। হ্যাঁ এটা ঠিকই, যে যে কোনো ঠিক রকম আমি আছে, দেখি যারা স্যার রিলিজিয়াস তারা মানে ওটাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। 4টের সময় উঠে স্নান করে রেডি হয়ে যাও, ওটাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়, এটা জানি। যাই হোক, স্নান না করলেও হ্যাঁ, হ্যাঁ, স্নান তো জু- করা যাবে না স্যার, বরফে জমে যাবো স্যার তাহলে। জুমের মধ্যে চলে এসো লিস্ট। ঠিক আছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, রাখছি তাহলে, হ্যাঁ, হ্যাভ হ্যাঁ এ গুড ডে। আর কতদিন থ্যাংক ইউ। বাকি, কতদিন বাকি? থ্যাংক ইউ স্যার। 87। 87, ঠিক আছে, ওকে, স্যার হ্যাভ এ স্যার গুড ডে। স্যার হ্যাঁ, বলো দীপান্বিতা, স্যার বলছি যে আমি ভীষণ একটা চাপের মধ্যে আছি স্যার। কি হয়েছে? আমার তো 5 থেকে 15 অবধি এর ফাইনাল আছে। এবার আমি প্রিলিমসের প্রিপারেশনটা কিভাবে এটার সাথে ব্যালেন্স করবো স্যার?
বুঝতে পারছি না, কোনোটাই পড়া হচ্ছে না আমার এই টেনশনে। এম এ 5 থেকে 15 কি? ফাইনাল জানুয়ারি, পরীক্ষা না, ডিসেম্বর, এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ? আগামীকাল থেকে স্যার। কাল থেকে? তো 5 থেকে 15 দিয়ে নাও, কোনো অসুবিধা কিছু নেই। ঠিক আছে, ও নিয়ে চাপ নিতে হবে না। WBCS একদিন পড়তে হয় না প্রিলিমিনারির জন্য অ্যাটলিস্ট। তুমি 15টা দিয়ে নাও, তারপরে আমার সকালে ক্লাসগুলো করবে, তাতেই যা রিভিশন হয়ে যাবে করে দেবো। তুমি তাতে দেখবে অ্যাটলিস্ট 150-60টা কমনও পাবে এবং মনেও থাকবে, বারবার রিভিশন করলে মনেও থাকবে, উত্তরও দিতে পারবে। ঠিক আছে, ওই আগে এমএটা কমপ্লিট করে নাও, ওখানে আর এটা ঢুকিও না। যদি যেদিনকে পরীক্ষা থাকবে না সেদিনকে সকালে একটু আমার ক্লাসটা করে নেবে, আর যেদিনকে পরীক্ষা থাকবে সেদিনকে করতে হবে না। ঠিক আছে, ও ঘেটে যাবে সব। ঠিক আছে, আচ্ছা, ঠিক পেপারটা আছে পড়তে স্যার। থাকো সময় পেলে, একটু সারাদিন তো আর পড়বে না। কি কোন সাবজেক্ট কেন করছো? ইংলিশ অনার্স স্যার, আবার মানে ও, ইংলিশে স্যার। ইংলিশ এসব পড়তে হয়? ওটা পড়তে হয় নাকি? স্যার পড়তে তো হচ্ছে, প্রথমে ভেবেছিলাম পড়তে হবে না, পরীক্ষার আগে বুঝতে পারছি পড়তে হতো। ও হয়ে যাবে, এমনিতেই পাস হয়ে যাবে। ঠিক আছে, আর আলটিমেটলি তো আসবে WBCS এ, সুতরাং ও হ্যাঁ, যা হওয়ার হবে, যা স্কোর থাকে তখন ডিপেন্ড। ঠিক আছে, চলো। ওকে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ হ্যাভ এ স্যার। গুড ডে। হ্যাঁ।